তোকে আমি বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, তাহলে ঢং করে কেন আমাকে বিয়ে করলি? নিজেকে তোর বিশ্বসুন্দরী মনে হয়? তোর মতো এমন কুৎসিত মেয়েকে আমি আমার বউ কখনোই মানব না। এটা তুই স্বপ্নেও ভাবিস না যে বাবা মা আর খালু খালামণি তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিলেই আমি তোকে বউ হিসেবে মানব। মেজাজ আমার এতটাই হাই হয়ে আছে যে সদ্য বিয়ে করা বউকে কথা শুনিয়ে নিজেকে শান্ত করতে মন স্থির করেছিলাম, আর যতটা পেরেছি শুনিয়েও দিলাম তিক্ত মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়ে। কিন্তু এত কথা শোনানোর পরও মনটা শান্ত হচ্ছে না, তাই বেলকুনিতে এসে ইজি চেয়ারে গা এলিয়ে বসে পড়লাম। আমি মিরাজ আবরার। আজকে আমার বিয়ে হলো আমার একমাত্র খালাতো বোন কথামণির সাথে। অনেক স্বপ্ন ছিল বাসর রাতে আমি এবং আমার বউ সারাটা রাত আকাশে ঝলমল করা চাঁদের দিকে তাকিয়ে কাটিয়ে দিব, কিন্তু এই মুহূর্তে বউ নামক ঝুলে পড়া ইডিয়টকে খুন করতে ইচ্ছে হচ্ছে আমার। কথামণি মেয়ে হিসেবে খুব ভালো, দেখতেও মন্দ নয়। উজ্জ্বল শ্যামবর্ণের এই মেয়ের মুখের দিকে তাকালে মায়াবী চোখের মায়ায় যেই কি ওর প্রেমে পড়ে যাবে। মুখের অসংখ্য তিল ওকে এক অন্য রূপ দান করেছে। ছেলেদের নাকি তিলের প্রতি দুর্বলতা আছে, হয়তো আছে, কারণ ওর মাঝে আমার ওর মুখের তিলগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। হাত পায়েও তিলের কোনো কমতি নেই। আল্লাহ হয়তো 5জন মানুষের তিল ওকে একা দিয়ে দিয়েছেন। ওর এত এত তিলের জন্য আমি ছোটবেলা থেকেই ওকে তিলপরি বলে ডাকি। যাকে বউ হিসেবে মানতে রাজি নই, আবার তারই প্রশংসা করছি। রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে কানে, হয়তো তিলপরি কান্না করছে। কান্নাটা কেন যেন এই মুহূর্তে সহ্য হচ্ছে না আমার, তাই চেয়ার ছেড়ে রুমে এসে এক গ্লাস পানি নিয়ে ওর সামনে দাঁড়ালাম। লম্বা ঘোমটায় মুখ ঢেকে বাবু হয়ে বসে অনবরত কান্না করছে। এই মুহূর্তে বড্ড মায়া অনুভব করছি ওর উপর, তাই এবার রাগ নয়, শান্ত গলায় ওকে ডাকলাম, তিলপরি। আমি ডাকার সাথে সাথেই কান্নাটা থামিয়ে দিল। আচমকা কান্না থামানোর দরুন এবার হেঁচকি তুলছে। সোজা হয়ে বসলো ঠিকই, কিন্তু ঘুমটাও তুলল না, আর আমার দিকেও তাকালো না। আমি এসবে পাত্তা না দিয়ে বললাম, পানিটা পান করে নে। বিনা উত্তরে আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ও পানি পান করতে লাগলো। আর আমি আমার আলমারি থেকে সম্পূর্ণ কালো রঙের একটা 3 পিস নিয়ে আবার ওর সামনে এসে দাঁড়ালাম। ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সারাদিন অনেক ঝামেলা গেছে, এবার পোশাকটা পাল্টে ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। আমি পোশাক হাতে দাঁড়িয়ে আছি, কিন্তু ও সেটা নিচ্ছে না বলে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, নিচ্ছিস না কেন? এবারও কিছু বলছে না বলে আমি বিষয়টা নিয়ে একটু ভাবতে শুরু করলাম। হুট করে আমার মনে পড়ল সেদিনের ঘটনাটা। কিছুদিন আগে ও আমাদের বাসায় বেড়াতে এসেছিল। বেড়াতে নয় ঠিক, হুট করে ভার্সিটিতে ক্লাস নেই বলে আমাদের বাসায় হাজির হয়েছিল। বাবা তো ব্যবসার কাজে অনেক সময় বাসার বাইরে থাকেন। বাসায় কেবল আমি, মা আর মফিজের মা, মানে আমাদের বুয়া থাকেন। আর ওর ভার্সিটি থেকে আমাদের বাসা 5 মিনিটের পথ বলে মা প্রায়ই ওকে আমাদের বাসায় আসতে বলেন। সেদিন ওর ক্লাস নেই বলে আমাদের বাসায় বিকাল পর্যন্ত থাকার প্ল্যান করে এসেছিল, কিন্তু মা ওকে কিছুতেই ছাড়বে না, তাই ওকে সেদিন আমাদের বাসায় থাকতে হয়েছিল। রাতে খাওয়ার সময় হঠাৎই ওর জামায় ডাল পড়ে যায়। ওর সাথে বাড়তি কোনো জামা ছিল না, আর মা কেবল শাড়ি পরেন। তখন মা আমাকে বলেছিল ওকে আমার আলমারি থেকে একটা ড্রেস দিতে, কিন্তু আমি রাজি হইনি। ছেলে হওয়া সত্ত্বেও আমার আলমারিতে মেয়েদের পোশাক আছে, এটা মোটামুটি সবার জানা আছে। আর কারণটাও সবার জানা আছে। কারণটা হলো মাঝে মাঝেই আমি আমার ভবিষ্যৎ বধূর জন্য শখের বশে কেনাকাটা করি। একটা দুইটা করে কিনতে কিনতে অনেকগুলোই কেনা হয়ে গেছে। আমার কষ্টের টাকায় কেনা বউয়ের জামা আমি ওকে দিব কেন? তিলপরীকে সামনে রেখেই মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, একটা জামা দিতে তোর এত আপত্তি কিসের? আর বিয়ে তো করিসনি, তাই না? আমার কথা শোনার সাথে সাথেই ওর মুখ ভার হয়ে গিয়েছিল। তখন কোনো রকম নিজেকে সামলে মাকে বলেছিল, খালামণি, আমার জামা লাগবে না। এতটুকু ডালে কি আর এমন ক্ষতি হবে? সেদিন আমি আর কোনো কথা বলিনি, আর মাও আমাকে জোর করেনি, কারণ জানতো আমি দিব না ওকে পড়তে। এমন ডাল মাখানো জামা নিয়েই সেদিন আমাদের বাসায় থেকেছিল। এখন হয়তো সেটা মনে পড়ছে বলেই পোশাকটা নিতে চাইছে না, অনেক কান্নাকাটি করেছে। এখন আবার শাড়ি
আর গহনাগাটি নিয়ে থাকলে একদমই ঘুম আসবে না ওর। তাই আমি বললাম, আমি বউ হিসেবে না মানলেও তো তুই আমার বিয়ে করা বউ, তাই আমার সব কিছুতেই তোর অধিকার আছে। আর সবচেয়ে বড় কথা হলো তোর কাপড়ের ব্যাগটা নিচে। এখন নিচে গিয়ে ব্যাগ আনা সম্ভব নয়, আর বিয়ের শাড়ি এবং গহনাগাটি পরে তো ঘুমাতেও পারবি না, তাই এটা পরে নে। আমাকে ও কিছুটা ভয়ও পায়, তাই কথা না বাড়িয়ে হাত থেকে পোশাকটা নিয়ে দেখতে শুরু করলো। আমি আবার বললাম, তোর পোশাকের মাপেই বানানো আছে। ওয়াশরুমে গিয়ে পাল্টে নেয়। বলেই আমি রুম থেকে বেরিয়ে আবার বেলকনিতে চলে এলাম। সকাল থেকে গায়ে জড়ানো লাল শেরওয়ানি আর পায়জামায় আমারও বড্ড অস্বস্তি লাগছে। মনে মনে ভাবলাম, তিলপরি শেষ হলে নিজেও ফ্রেশ হয়ে নিব। হঠাৎ ফোনটা বেজে উঠতেই কিঞ্চিত আঁতকে উঠলাম। রাত 12টায় শুনশান বেলকনিতে ফোনের টোনটা কানে কেমন যেন ভয়ঙ্কর লাগলো। শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করে দেখি কনকের ফোন। এই সেই কনক যার ছবি দেখিয়ে তিলপরিকে বলেছিলাম আমি কনককে ভালোবাসি। কলটা রিসিভ করতে খুব একটা ইচ্ছে না করার কারণটা এখন বোধগম্য হলো না। অনেকটাই জোরপূর্বক কলটা রিসিভ করতেই কনক বলল, কি রে, কল রিসিভ করতে এত সময় লাগলো কেন? বিজি নাকি? না, বেলকনিতে বসে আছি। তোর বউ কোথায়? বউ কথাটা শুনে কেমন যেন লাগলো মনের মাঝে। 2 অক্ষরের ছোট্ট এই নামের মাঝে মিষ্টি একটা ভালোবাসা অনুভব করলাম। কিছুক্ষণ আগেও যার সাথে তিক্ত মেজাজে কথা বললাম, এখন এই নামটা শুনে তার উপর একটা অজানা টান অনুভব করলাম। কনক আর আমি একই ভার্সিটিতে পড়েছি। ক্লাসমেট হলেও কনক আমার চেয়ে 2 মাসের বড়, আর এ কারণে আমরা একে অপরকে সম্বোধন করতে তুই ব্যবহার করি। 1-2 মিনিট পার হওয়া সত্ত্বেও যখন জবাব দিচ্ছি না, তখন কনক আবার জিজ্ঞেস করলো। কি রে, চুপ কেন? ভাবনার ঘোর কাটতেই জবাব দিলাম, ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। দেখ, যা হবার হয়েছে, মাথা ঠান্ডা কর। জীবনের সবকিছু নিজের পরিকল্পনা মাফিক হয় না, হুট করেই হয়ে যায়। আর তখন হা হুতাশ না করে নিজেকে সেটার সাথে খাপ খাইয়ে নিতে হয়। হুম। সারাদিন তো তোর উপর দিয়ে অনেক ঝামেলা গিয়েছে নিশ্চয়ই। না, এর এমন কি? তবু রেস্ট নে, আমি রাখছি এখন। হুম। এই বলে আমি কল কেটে দিলাম, কারণ এমনিতেই অস্বস্তি লাগছে। তার উপর মেয়েদের এসব লেকচার আই ক্যান টলারেট। দরজা আটকানোর শব্দ পেলাম। হয়তো তিলপরির ফ্রেশ হওয়া শেষ। নিজে ফ্রেশ হওয়ার জন্য দ্রুত পায়ে রুমে চলে এলাম। রুমে পা রাখতেই থমকে গেলাম। চোখের সামনে একটা ফুটন্ত কালো গোলাপ দেখতে পেলাম, আর সাথে অনুভব করলাম তড়িৎ গতিতে চলা হৃদয়ের স্পন্দন। চোখজোড়া অস্বাভাবিক মাত্রায় বড় আকার ধারণ করে স্থির হয়ে আছে তিলপরি নামক কালো গোলাপটাকে দেখে। কালো পোশাকে এতটা মানাবে ওকে, সেটা সত্যিই আমার অজানা ছিল। আমার স্থির দৃষ্টিতে ওর মুখে লজ্জার সৃষ্টি হলো, আর মায়াবী চোখজোড়া নামিয়ে রাখা সত্ত্বেও চঞ্চল হয়ে উঠল। নিজের মাঝেও লজ্জা অনুভব করছি। তাই ছটপট একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে এলাম। 5-7 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম। তোয়ালে দিয়ে মুখ মুছে দেখি মাথায় ওড়না দিয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে আছে আমার বউ। হঠাৎ বউ কথাটা মনে আসতেই আনমনে হেসে উঠলাম খানিকটা, আর মনে মনে বার কয়েক আওড়াতে লাগলাম, বউ বউ বউ। চেয়ারের উপর তোয়ালেটা রেখে ওর কাছে এসে দাঁড়ালাম। আমি সামনে দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পেরে একটু নড়ে চড়ে বসলো। আমি শান্ত গলায় ডাকলাম, তিলপরি। নিঃশব্দে আমার দিকে চোখ তুলে তাকালো। মেকআপ তুলে ফেলা সত্ত্বেও চোখে হালকা কাজল এখনো লেপ্টে আছে। কান্না করলে হয়তো মানুষের চেহারা অন্যরকম হয়ে যায়, তিলপরিকেও অন্যরকম লাগছে, একদম অন্যরকম। ওর কাজল লেপ্টে থাকা চোখ যেন কয়েক মুহূর্তের জন্য আমাকে ভাসিয়ে নিয়ে গেল। নিজেকে কোনো রকমে সামলে বললাম, ছাদে চলো। কেন? সারাদিন পর ওর মুখে একটু কথা ফুটলো, তাও ভয় মিশ্রিত আদো আদো কথা। আমি ওর ভয়টাকে আরো বাড়িয়ে দিতে বললাম, ছাদ থেকে তোকে ফেলে দিয়ে কনককে বিয়ে করব বলে। কনকের নাম শুনে সাথে সাথেই মাথা নুইয়ে চুপটি করে রইল। মুখ ফুটে কিছু না বললেও বুঝতে পারলাম 22 বছরের তিলপরিটা আমার উপর অভিমান করেছে। কিন্তু ওকে সেটা না বুঝতে দিয়ে পূর্বের স্বরে জিজ্ঞাসা করলাম, কি হলো, যাবি না? মলিন মুখে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আমি দরজার কাছে এসে আবার পিছন ফিরে বললাম, আস্তে আস্তে আসবি, কেউ যেন টের না পায়। এবারও কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ালো,
আর আমাকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো। পায়ে পায়ে দুজনে ছাদে চলে এলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে পুরো আকাশ জুড়ে চাঁদ তো দূর, একটা তারাও পেলাম না। প্রাকৃতিক আলোর বিপরীতে এই অন্ধকার রাতে কেবল কৃত্রিম আলোয় ছাদটা কিঞ্চিত আলোকিত হয়েছে। সে আলোকে ধার করে আমি এসে বসে পড়লাম দোলনাতে। তিলপরি আমার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে না বসে। ওকে ভাবনাগ্রস্ত দেখে জিজ্ঞেস করলাম, কি ভাবছিস? কিছু না। বস এখানে। আমার পাশে বসতে বললাম, কিন্তু না বসে চুপটি করে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোটা ওর মুখে পড়ছে, আর সেটা দিয়ে ওর একরত্তি মুখটা দেখে বুঝতে পারলাম ভয়ে ভেতরে ভেতরে কাঁপছে। ভয়ে তটস্থ হওয়া মুখটা দেখে নিজের অজান্তেই হেসে উঠলাম। ওর হাত ধরে টেনে বসিয়ে বললাম, ভয় নেই। আমার গলায় ঝুলে পড়লেও কালো গোলাপের মালাটা গলা থেকে খুলে ছুঁড়ে ফেলতে চাই না। এবার বিস্ময় নিয়ে তাকালো আমার দিকে। ওর ধরে রাখা হাতটা এবার দুই হাতে চেপে ধরে মুখোমুখি হয়ে বসলাম। তিলপরি মাথা নুইয়ে রেখেছে, কিন্তু আমি ওকে দেখছি পলকহীন দৃষ্টিতে। দেখতে দেখতে বললাম, তিলপরি, তোকে যদি আমি 2 বছর পর নতুন করে এই বাড়িতে আনি, তুই কি আপত্তি করবি? আমার কথাটা হয়তো ও বুঝতে পারেনি, তাই অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল আমার পানে। ওর চোখে আমি হাজারো প্রশ্ন খুঁজে পেলাম, আর সেটা বুঝতে পেরে বললাম, আমার পড়াশোনা শেষ করে ব্যবসায় ঢুকতে 2 বছর সময় লাগবে। এই 2 বছর সময় কি আমাকে দিতে পারবি? এখনো চুপ করে আছে বলে আমি আবার বললাম, জীবনে আমি সবকিছু পরিকল্পনা মাফিক করতে পছন্দ করি, কিন্তু এমন একটা বিষয়ই অপরিকল্পিতভাবে হয়ে গেল। তুই কেবল সম্মতি দে। বাবা মা আর খালামণিকে আমি সামনে নিব। দিবি না আমায় 2 বছর সময়? বোকার মতো মেয়েটা ডান দিকে ঘাড় হেলিয়ে সম্মতি দিল। আমি মৃদু হেসে ওকে জিজ্ঞেস করলাম, বকা দিয়েছি বলে রাগ করেছিস? দ্বিগুণ বেগে মাথা নাড়িয়ে বলল, হুম। তাহলে কান্না করলি কেন? আবার সেই নীরবতা আঁকড়ে বসে রইল। আমিও আর জিজ্ঞেস না করে ট্রাউজারের পকেট থেকে একটা ছোট্ট বক্স ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা খুলে দেখো। ভরা চোখ জোড়া আমাকে একবার দেখে নিঃশব্দে বক্সটা খুলতে শুরু করলো। বক্স খুলে যখন একটা ব্রেসলেট দেখতে পেল, তখন আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো। এটা আমার জন্য? আমি দায়সারা ভাব নিয়ে বললাম, বউয়ের জন্য ঘুরিয়েছিলাম, কিন্তু তোকে যেহেতু বিয়ে করতে হলো, তাই এটা তোকেই দিলাম। কিন্তু এতে তো আমার আর আপনার নাম খোদাই করা আছে। কই দেখি। ওর হাত থেকে ব্রেসলেটটা নিয়ে অহেতুক দেখতে শুরু করলাম। তারপর হুট করেই ওর ডান হাতে পরিয়ে দিতে দিতে বললাম, গড়িয়েছি যার জন্য তার নামই তো থাকবে, তাই না? কিন্তু ওকে বলতে না দিয়ে বললাম, কোনো কিন্তু নয়, দিয়েছি যখন পরে রাখবি। আর কালকে আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে। কয়েক সেকেন্ড নীরব থেকে রাতের আকাশটা উপভোগ করলাম। এমন অমাবস্যার রাতেও নিজের মাঝে ভালো লাগা অনুভব করছি। পাশে বসে থাকা মেয়েটার উপর মায়া অনুভব করছি, হয়তো ভালোবাসাও। তাহলে কি আমি তিলপরিকে ভালোবাসি? ভালোবাসলে ওকে বিয়ে করার কথা বলার পর সবার সাথে রাগারাগি কেন করলাম? কেন কনকের ছবি দেখিয়ে আমি তিলপরিকে বলেছিলাম কনককে আমি ভালোবাসি? নিজেকে কেমন যেন অচেনা আর অজানা মনে হয় আমার। কিন্তু আজকে পাশে বসা মেয়েটাকে বড্ড চেনা মনে হচ্ছে, যেন ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। দম বন্ধ হওয়া স্তব্ধতা কাটিয়ে তিলপরিকে জিজ্ঞেস করলাম, তোর ক্লাস কবে থেকে? আজকেও ছিল, কিন্তু কালকে নেই। পরশুদিন দুটো আছে। ও আচ্ছা, রাতের খাবার খেয়েছিস? আপনি? না, আজকে আর খাবো না। না খেলে শরীর খারাপ করবে। এখন খাবেন? আমি খাবার নিয়ে আসবো। ঘন্টা 2 আগেও কত বকা দিয়েছি, অথচ সব ভুলে এখন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বউরা কি এমনই হয়? শত আঘাত ভুলে কেবল স্বামী নামক মানুষটার যত্নে নিজেকে নিয়োজিত রাখে। আমার জানা নেই, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে বউরা এমনই দায়িত্বশীল আর যত্নবান হয়। মিরাজ, এই মিরাজ। খুব পরিচিত একটা কণ্ঠে নিজের নাম শুনতে পাচ্ছি, কিন্তু ঘুমের ঘোরে স্পষ্ট বুঝতে পারছি না, আর তাকিয়ে দেখতেও ইচ্ছে করছে না। তাই ঘুম আঁকড়ে পড়ে রইলাম বিছানায়। ভেবেছিলাম ডাকাডাকি বন্ধ হয়ে যাবে, কিন্তু এবার আমার গায়ে ঝাঁকুনি দিয়ে ডাকছে। মিরাজ, এই মিরাজ। একরাশ বিরক্তি নিয়ে এবার চোখ খুলে তাকালাম। আমার মা জননী মুখখানা ভার করে দাঁড়িয়ে আছেন। আমি ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? কি আবার হবে?
তোর কি ভার্সিটি নেই? দুই হাতে বালিশ আঁকড়ে মুখ গুজে বললাম, বিয়ের পরের দিন কেউ ভার্সিটিতে যায়? আমার কথা শুনে মা যেন আকাশ থেকে পড়ল। এমন একটা ভাব করে জিজ্ঞেস করলো, বিয়ের পরদিন মানে? কার বিয়ে? কবে হলো? কার আবার? আমার বিয়ে। আমার কথায় ক্ষেপে গিয়ে মা আমাকে মারতে শুরু করে বলল, পাজি ছেলে, বিয়ে করার কথা বললে পালিয়ে বেড়াস। এখন স্বপ্নে বিয়ে করে উল্টোপাল্টা শোনানো হচ্ছে আমাকে। মা কি করছো? লাগছে তো। হাড় গর্জি ভেঙে ফেলিনি, এইটাই তোর সাত কপালের ভাগ্য। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, ভার্সিটিতে যেতে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে। উত্তর পেয়ে মা চলে গেল। আমি শোয়া থেকে উঠে বসে ভাবতে লাগলাম, তাহলে কি তিলপরির সাথে আমার বিয়ে হয়নি? এটা আবারও স্বপ্ন ছিল? ধ্যাত, এর প্রখরতা বিরাজমান। চারিদিকে কেবল উত্তপ্ত বাতাসের ছড়াছড়ি। তার মাঝে একরাশ হতাশা নিয়ে ক্যান্টিনের এক কোণে বসে আছি আমি। খা খা করা রোদ্দুরে নিজের মনেও খরা অনুভব করছি। কিসের খরা জানা নেই। বাইকের চাবিটা অনবরত নাড়িয়ে ভাবছি স্বপ্নের কথাগুলো। ভাবছি কেন বিয়ে করতে চাই না আমি, আবার কেনই বা বিয়ে পাগল আমি। অনার্স শেষ করে মাস্টার্সে পড়ছি। মা বাবা বলেছিল, বিয়ে করেও পড়াশোনা করতে পারবি। তোর মা একা একটা বাড়িতে থাকে, আমি ব্যবসায় নিয়ে ব্যস্ত। ঘরে একটা মেয়ে থাকলে খারাপ কি বল? আমাকে বিয়ের ব্যাপারে বোঝাতে গেলেই আমি মুখের উপর বলে দেই, এসব বিয়ে টিয়ে আমি করব না। কিন্তু আমি আবার বিয়ের স্বপ্ন দেখি, বউ নিয়ে রাতভর জ্যোৎস্না বিলাসের স্বপ্ন দেখি। বুঝি না একসাথে দুই মন মানসিকতা কেন আমার মাঝে বিদ্যমান। কিরে মামা, মনে মনে কার ভাবনায় ডুব দিলে? হঠাৎ ফুয়াদের ডাকে ভাবনায় ছেদ পড়ল আমার। জোরপূর্বক একটু হেসে বললাম, কার ভাবনায় আর ডুব দিব? বিয়ে করার কথা ভাবছিলাম। তুই বেটা আধা পাগল। যেখানে তোর ফ্যামিলি তোকে বিয়ে করাতে চায় সেখানে তুই পালিয়ে বেড়াস, আবার বিয়ে করার স্বপ্নও দেখিস। মানে কি এসবের? আমি নিজেও কনফিউজড, জানি না এসবের মানে কি। তবে আমি বিয়ে করব না কোনো মতেই, কিন্তু বিয়ে করার খুব শখ। আর কত স্বপ্ন দেখছিস? ধুর বেটা, তোর মাথা ঠিক নাই, এজন্য উল্টোপাল্টা বকছিস। এদিকে আমি আমার আব্বাকে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার বাপ বুঝেও না বোঝার ভান করে থাকে। তাচ্ছিল্যের সুরে, তোর মতো ছাগলের জন্য এটাই ঠিক আছে। অবাক হয়ে, আমি ছাগল? ছাগলই তুই। দাড়ি রাখবি ভালো কথা, কিন্তু পুরো মুখে না রেখে কেবল থুতনিতে ছাগলের লেজ রেখেছিস কেন? ফুয়াদ মুহূর্তেই এমন একটা ভাব নিল যেন সে কোথাকার কোন এক রাজপুত্র, আর আমি তার প্রশংসায় পঞ্চমুখ। রাজপুত্রের মতো ভাব নিয়ে থুতনিতে হাত বুলিয়ে বলতে লাগলো, ইটস আই লাস্টের ফ্যাশন ইডিয়েট। ফ্যাশনের কি বুঝিস তুই? ছাগলের লেজ থুতনিতে রেখে ফ্যাশন করার শখ নেই আমার। এমনিতেই আমার পিছনে কত মেয়ের সিরিয়াল। আমিও বেশ ভাব নিয়ে কথাটা শেষ করলাম। হঠাৎ ফুয়াদ গলা উঁচিয়ে আমার পিছনে তাকিয়ে কি যেন খুঁজতে শুরু করলো। ওর এমন খোঁজাখুঁজি দেখে আমি জিজ্ঞেস করলাম, কি রে, পিছনে কি খুঁজছিস? মেয়েদের লম্বা সিরিয়াল। ইয়ার কি করছিস? এটা বলতে হবে, বুঝিস না তুই? বলেই হাসতে শুরু করলো ফুয়াদ, আর আমি আর চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। আমি আর ফুয়াদ সেই স্কুল লাইফ থেকে খুব ভালো বন্ধু। ফুয়াদ মেয়েদের প্রতি খানিকটা দুর্বল, তবে সেটা ঠাট্টা তামাশার মধ্যে সীমাবদ্ধ। ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু কয়েকদিন পর পর ওর মাথায় এমন ভূত চাপে যে কখনো চুলদারি বড় করে দেবদাস হয়ে যায়, আবার কখনো রোমিও হয়ে যায়। এই মুহূর্তে আর ইচ্ছে করছে না আড্ডা দিতে, তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, তুই তোর বুঝ করে নিয়ে বসে থাক, আমি চললাম। আরে কোথায় যাচ্ছিস? তোর সিরিয়াল থেকে একটা মেয়ে আমাকে দিয়ে তারপর যা। পিছন থেকে বকবক করেই যাচ্ছে, আর আমি বিনা উত্তরে হাঁটতে লাগলাম। মুচকি এসে, ফুয়াদকে বলা কথাটা পুরোপুরি মিথ্যা নয়। আমার ২৬ বছরে বয়সে ৬টা মেয়েকে মুখের উপর না করে দিয়েছি। তারা দেখতে মোটামুটি সুন্দরীই ছিল, এবং যোগ্যতাও হয়তো আমার চেয়ে বেশি ছিল, কিন্তু আমি তাদেরকে গ্রহণ করতে পারিনি। কোনো এক অজানা কারণে আমি আজও একাকী জীবনে ব্যস্ত সময় পার করছি। হাঁটতে হাঁটতে ভার্সিটির গেট পেরিয়ে চলে এলাম পার্কিং জোনে। বাইকে চড়ে বসে কেবল বাইক স্টার্ট দিলাম, হঠাৎই ফোনটা কেঁপে উঠল। জিন্সের পকেট থেকে ফোন বের করে দেখি ছোট খালামুনির কল। এক হাতে বাইক ধরে অন্য হাতে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম খাল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই এখন কোথায় আছিস? ভার্সিটি থেকে বের হব এখন। একটু বাসায় আসতে পারবি? এখন? হ্যাঁ। তোর কি কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই,
ঠিক আছে, আমি আসছি। হুম। কল কেটে অতি দ্রুত বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম খালামণির বাসার উদ্দেশ্যে। প্রায় 15 কি 20 মিনিটের মধ্যে হাজির হয়ে গেলাম। তরি ছিল মুকুলের প্রিয়তমা, কিন্তু তার প্রিয়তমা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে অদূর আকাশে। ওদের ভালোবাসা নিয়ে আমরা সবাই অনেক অবাক হতাম, কারণ একজন থাকতো ঢাকায়, অন্যজন সেই সিলেটে। শত শত মাইল দূরে থেকেও ওদের ভালোবাসায় কখনো বিভেদের সৃষ্টি হতো না। কিন্তু এত ভালোবাসা মুকুলের কপালে হলো ক্ষণস্থায়ী। তাই তো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালে মারা গেল তরি। সেই থেকে মুকুল পাগল প্রায় হয়ে গেছে তরির জন্য। প্রথম যখন তরির মৃত্যুর খবর শুনেছিল, তখন আঘাতটা সইতে না পেরে জ্ঞান হারিয়েছিল। কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে তার ভালোবাসার মৃত্যু হয়েছে। তরি চলে গিয়ে মুকুলের হাতে নিকোটিন ধরিয়ে দিয়ে গেল। বেঁচে থাকলে হয়তো এভাবে মুকুলকে শেষ হয়ে যেতে দিত না। আমরা অনেক বুঝিয়েছিলাম মুকুলকে, কিন্তু কোনো কাজ হয়নি। সে তরিকে ভুলতে বেছে নিয়েছে নিকোটিনকে। কিন্তু এটা তো সঠিক সমাধান নয়। পকেট থেকে আস্ত এক প্যাকেট সিগারেট বের করে আমাকে দেখিয়ে বলল, এই দেখ, আমার কাছে আর কিছু না পেলেও সিগারেট আর লাইটার পাবি। কপট রাগ দেখিয়ে আমি বলেছিলাম, লাইটারে সিগারেট না জ্বালিয়ে নিজেকে জ্বালিয়ে দে। নিজের কি অবস্থা করছিস সে খেয়াল আছে? রাগ করিস না দোস্ত, আসলে তরি ছাড়া যদি কোনো কিছুর খেয়াল রাখি, সেটা কেবল সিগারেটের, অন্য কিছুর খেয়াল মাথায় থাকে না। দূর বলে ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিজের পকেটে রেখে দিয়ে বলেছিলাম, এসব খাওয়া বন্ধ, চল এখন কোথাও গিয়ে বসি। ঠিক আছে। দুপুর অবধি মুকুলের সাথে গুলতানি মেরে চলে এসেছিলাম খালামণির বাসায়, কারণ খালামণি আগের দিন বলে রেখেছিল দুপুরে ওনাদের বাসায় ভোজন বিলাস করতে। দুপুর 1টা নাগাদ সোফায় বসে আমি আর প্রত্যয় আড্ডা দিচ্ছিলাম। তখন তিলপরি এসেছিল জিজ্ঞেস করতে, এখন খাবেন নাকি একটু? ওকে জবাব দিতে যাব তার আগেই পাজি প্রত্যয় আমার পকেট থেকে মুকুলের সিগারেটের প্যাকেটটা বের করে বলে উঠেছিল। আল্লাহ, ভাইয়া তুমি সিগারেট খাও? প্রত্যয়ের হাতে সিগারেটের প্যাকেট দেখে তিলপরি অবাক হওয়ার পাশাপাশি দাঁত কিরমির করতে শুরু করেছিল। এদিকে আমি কি বলবো সেটা বুঝতে না পেরে চুপ করে কেবল তাকিয়েছিলাম অগ্নিমূর্তি হওয়া তিলপরির দিকে। কয়েক সেকেন্ড আমাকে অগ্নি দৃষ্টিতে দেখে কপট রাগ নিয়ে বলেছিল, মনে হয় না দুপুরে খাওয়ার প্রয়োজন আছে, এই দিয়ে সপ্তাহখানেক চলে যাবে। বলে রাগী মুখখানা নিয়ে চলে গিয়েছিল। এদিকে আমি বোকার মতো বসেছিলাম আর প্রত্যয় সবটা দেখে দাঁত বের করে হাসছিল। সেদিন ইচ্ছা করছিল পাজিটাকে ঠাস ঠাস করে গোটা দুয়েক কানের গোড়ায় লাগাতে। এই ঘটনার পর আজ অবধি আমার সাথে ভালো করে কথা বলে না। আমাকে যেন ওর সহ্যই হয় না, এমন একটা ভাব নিয়ে থাকে। এই কয়েক মাসে চেষ্টা করেছি কয়েক হাজার বার, কিন্তু এই মেয়েকে নাগালেই পাই না। কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়ায় আমার থেকে। বিনা অপরাধে যখন কেউ ভুল বুঝে, তখন বুকের ভেতরটা যেন দাও দাও করে চলে। মনে হয় তার ভ্রান্ত ধারণা দূর করতে পারলে হয়তো আগুনটা নিভে যাবে। আমার অবস্থাও ঠিক এমন। তাই তো ওর ভুল ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছি, যদিও সব চেষ্টা বৃথা যাচ্ছে। তবুও আশায় বুক বাঁধি, হয়তো কোনোদিন ওর ভুল ভাঙিয়ে নিজের কষ্টটার অবসান হবে। প্রত্যয়ের কলেজের কাজগুলো মিটিয়ে দুজনে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গন্তব্য এখন প্রত্যয়ের বাড়ি, তারপর আমার বাড়ি। বাইকের কাছাকাছি এসে দাঁড়াতেই আমি প্রত্যয়কে বললাম, প্রত্যয়, হ্যাঁ ভাইয়া। তোর বোনকে সারাক্ষণ এমন খিটখিটে মেজাজেই থাকে? আমার কথায় প্রত্যয় হাসতে শুরু করলো। ওর হাসি দেখে আমি জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? সারাক্ষণ খিটখিটে থাকে না, আবার অন্য কারোর সাথেও না। আপু তো খুব শান্ত মেজাজের, সবাই বলে। শুধু তোমার সাথে মনে হয় এমন করে। আর এমন করার কারণ হয়তো সেদিনের কাহিনীটা। আমি বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞেস করলাম, কোন কাহিনী? আরে ওই যে সেদিন আমি তোমার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলাম, আর সেটা থেকে আপু রাগ করলো। আমার মনে হয় সেটা নিয়েই এখনো রেগে আছে। খুব বেশি বুঝে গেছিস দেখছি। এগুলো তো পানির মতো সোজা, তাহলে বুঝবো না কেন? আমি বাইকে চড়ে বসে বললাম, বেশি পাকনামি না করে বাইকে চড়ে বস, বাসায় যেতে হবে। বাসায় এসে বাইক থেকে নেমে প্রত্যয় বলল, ভাইয়া ভিতরে আসো। হ্যাঁ যা তুই। বাইক রেখে ভেতরে এসে দেখি প্রত্যয় বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। প্রত্যয় হনহন করে ভেতরে ঢুকে গেল। সামনে তাকিয়ে দেখি এবারও তিলপরি দরজা খুলেছে। আমি হাসি মাখা মুখ নিয়ে ওর দিকে তাকাতেই বিতৃষ্ণা ভরা কণ্ঠে আমাকে বলল, যে চেহারা পছন্দ নয় সেই চেহারা বারবার দেখা লাগে।
আমি কি দেখতে খুব খারাপ? না না, আপনার মতো হিরো মার্কা চেহারার ছেলে যদি দেখতে খারাপ হয়, তাহলে আমার মতো শ্যামলা মেয়ে তো কাজের বেটির তালিকায় যাবে। সবসময় এমন কেন করিস? কিছু বলতে চাইলে শুনতেও চাস না। আপনার কথা শোনার জন্য মানুষের কি অভাব আছে? যান না, গিয়ে আপনার সিনিয়র বন্ধুকে এসব শোনান। আমাকে তো একদমই নয়। দিন দিন যে বদরাগী আর খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছিস, সে খেয়াল কি তোর আছে? আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ আমার পরিবার আছে আমাকে নিয়ে ভাবার জন্য। আমাকে তোর পরিবারের বাইরের কেউ মনে হয়? মনে হওয়ার কি আছে? আপনি আমার পরিবারের বাইরের একজনই। এখন ভেতরে আসবেন নাকি দরজা লাগিয়ে দেব? অভিমানী সুরে অন্যদিকে তাকিয়ে বললাম, ইচ্ছে করছে না ভেতরে যেতে। না করাটাই উত্তম। বলেই মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি ঠায় জায়গায় দাঁড়িয়ে রইলাম। ওর এমন তিক্ত কথায় আমার চলন শক্তি যেন মরে গেছে। কয়েক মিনিট থ মেরে দাঁড়িয়ে রইলাম, মুখখানা গম্ভীর করে। ওর প্রতিটা কথা আমার বুকে যেন সুই ফুটালো। মনে গভীরে একটা যন্ত্রণা অনুভব করছি, চাপা যন্ত্রণা। মিনিট দুয়েক পর হঠাৎ আস্তে করে দরজাটা খুলে গেল। চোখ তুলে তাকিয়ে আমি তো বোকা বনে চলে গেলাম। দরজা আঁকড়ে দাঁড়িয়ে আছে তিলপরি। চোকাচোকি হতেই অতি শান্ত গলায় আমায় বলল, ভেতরে আসুন। কেবল দুটো শব্দে ওর প্রতি জমা অভিমান অনেকটাই কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু যে আমার সাথে এমন ব্যবহার করলো, তার কথা এখন মানতে একটু ইচ্ছে করছে না বলে বললাম, না, বাসায় চলে যাব। বাসায় যাওয়ার হলে অনেক আগেই চলে যেতেন। ভেতরে আসুন। ভেতরে গিয়ে কি করব? আমি তো তোর পরিবারের কেউ না। আমার পরিবারের হয়তো কেউ না, কিন্তু আমার কি যেন বলতে গিয়েও না বলে বলল, ভেতরে আসুন, বিশ্রাম করে তারপর চলে যাবেন, সমস্যা নেই। যদি না যাই? অকপটে জবাব দিল, যেটুকু কথা বলি সেটাও বন্ধ করে দেব। এতে আপনার হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমি এটাই করব। কোন অধিকারে আমার সাথে এমন করিস তুই? জানি না, কিন্তু জানবার চেষ্টায় আছি। তোর এমন ব্যবহারে কেউ কষ্ট পেলে তোর কিছু যায় আসে না? এবার মাথা নুইয়ে চুপটি করে আছে। বাম হাতে দরজার হাতল ধরে আর ডান হাতে নখ দিয়ে দরজার কাঠ খুঁচিয়ে কি যেন ভাবছে। উত্তর না পেয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো? কিছু বলছিস না কেন? তোর কিছু যায় আসে না? ভেতরে আসুন। আর কত বাইরে দাঁড়িয়ে থাকবেন? বলেই চলে গেল আমার প্রশ্নের উত্তর বাকি রেখে। তিক্ত কথার ফাঁকে মাঝে মাঝে এমন সুমিষ্ট কথাগুলোর জন্য হয়তো ওর রাগ এবং অভিমানকে আমি প্রশ্রয় দেই। অজানা কারণেই ওর এসব আঘাত আমাকে ক্ষত বিক্ষত করেও আবার প্রশান্তি এনে দেয়। এমনটা কেন হয়? আমি কি নিজের অজান্তেই তিলপরীকে ভালোবাসতে শুরু করেছি? কিন্তু আমার তো তেমন কিছু মনে হয় না। তবে ও আমার স্বপ্নে প্রায় সময় আসে, বোন বা বন্ধু রূপে নয়, আমার বধূ রূপে। বিকেলে খালামণির বাসায় আসার পর হালকা নাস্তা করে লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুমানোর অবশ্য কোনো উদ্দেশ্য ছিল না, ফোন স্ক্রল করার জন্য বালিশে মাথা রেখেছিলাম। কিন্তু কখন যে চোখের পাতা বুঝে আমাকে ঘুমের দেশে নিয়ে গেল টেরই পেলাম না। এখন হয়তো ঘুম থেকে জেগে উঠতাম না যদি ফোনটা না বেজে উঠত। ফোনের টোনটা কানে আসতেই ধীরে ধীরে ঘুমটা ভেঙে গেল, আর আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। এত বড় হওয়া সত্ত্বেও ঘুম ভাঙলে নিজেকে আবিষ্কার করতে মিনিট 3 লাগে আমার। ফোনটা বিরামহীন বেজে চলেছে। আমি সোজা হয়ে বসে দুই হাতে চুল আর পরনের ব্লু শার্টটা ঠিক করে নিলাম। বিছানায় অনাথের মতো পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি মা একের পর এক কল করেই যাচ্ছে। কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, হ্যালো মা। কই তুই বাপ? চোখ চটকাতে চটকাতে খালামণির বাসায়। ও, ভার্সিটি যাসনি? হাই তুলে বললাম, হ্যাঁ, সেখান থেকে এসেছিলাম। প্রত্যেক কলেজে যাওয়ার জন্য খালামণি আসতে বলেছিল, আর বাসায় চলে যেতাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরও পাইনি। আচ্ছা শোন, আমি তোর মামার বাসায়। আমি অবাক হয়ে বললাম, হঠাৎ মামার বাসায় কেন? হঠাৎ কেন হবে? তোকে না সকালে বললাম আদ্রিতাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। আদ্রিতা আমার মামাতো বোন, বয়সে আমার চেয়ে 2 বছরের বড়। পড়াশোনা শেষ করে এখন একটা স্কুলের শিক্ষকতা করছে। বছরখানেক ধরেই পাত্র দেখা দেখি আর কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো না কোনো সমস্যায় বিয়ে বাধা পড়ছে না। মার থেকে কথাটা শুনতে আমার মনে পড়ল বলে বললাম, ও হ্যাঁ। তোর বাবা আজকে ফিরবে না, আর আমাকেও ভাইজান যেতে দিবে না। তুই কি করবি? একটুখানি ভেবে বললাম, বাসার চাবি তো আমার কাছে নেই। চাবি নিতে আসবি না কি ফারিহার বাসায় থাকবি? একটা চাবির জন্য আবার মামার বাসায় যেতে পারবো না, আবার বাসায় একা ভালো লাগবে না। তাহলে ফারিহার বাসায় থাক। এমনিতেও তো সারাদিন ফারিহা খালার বাসায় পড়ে থাকিস। কি করব?
ভার্সিটি থেকে খালামণির বাসা কাছে, তাই সুযোগ পেলে চলে আসি। হঠাৎ মা জোরে বলে উঠল। ভাইজান, আমি আদ্রিতার রুমে। তারপর পূর্বের স্বরে আমাকে বলল, তোর মামা ডাকছে, ফোন রাখলাম। ঠিক আছে মা। বলেই কল কেটে ফোনটা রেখে ওয়াশরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। আমার ভার্সিটি আর খালামণির বাসা অনেকটা কাছাকাছি বলে সুযোগ পেলেই চলে আসি। খালামণির এত যত্ন আত্মীয় উপেক্ষা করা সম্ভব নয় বলেও এত ঘন ঘন আসা যাওয়া। ফ্রেশ হয়ে গেস্ট রুম থেকে বের হতেই খালামণি কিচেন থেকে বের হচ্ছে, হাতে কিসব থালাবাটি নিয়ে আমাকে বলল, আপা কল দিয়েছিল, আমি বলেছি তুই আজকে থেকে যাবি। আমার সাথেও কথা হয়েছে। ও তাই এখন কি রাতের খাবার খাবি নাকি অন্য কিছু? এখন কিছুই খাবো না খালামণি, একটু পরে একেবারে ডিনার শেষ করে ফেলবো। ঠিক আছে। আমি একটু প্রত্যয় রুমে গেলাম। আচ্ছা যা। সামনে পা বাড়াতেই তিলপরির রুম দেখতে পেলাম। ভাবলাম ওর রুমে একটু উকি মেরে তারপর প্রত্যয় রুমে যাই। দরজার কাছাকাছি এসে দাঁড়াতেই দেখি গালে হাত দিয়ে বইয়ে মুখ গুজে রেখেছে। বই পড়তে এতটাই মশগুল যে টেরই পাইনি আমি এসে দাঁড়িয়ে আছি। ওর দৃষ্টি আকর্ষণ করতে আমি দরজায় হালকা টোকা দিলাম। সাথে সাথে চমকিত নয়নে তিলপরি তাকালো আমার দিকে। আমি হালকা হেসে জিজ্ঞেস করলাম, আসবো? মুখের উপর অকপটে বলে দিল, না। কিন্তু ওর না জবাবকে উপেক্ষা করে আমি রুমে এসে ওর পড়ার টেবিলের সামনে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে ও নিজেও দাঁড়িয়ে গেল আর কপট রাগ নিয়ে বলল, আমি আপনাকে আসতে বারণ করেছি, তবু আপনি ভিতরে কেন এলেন? সবসময় মুখে কি নিমপাতা গুজে রাখিস? একটু কি ভালো করে কথা বলা যায় না? না, যায় না, কারণ মুখে নিম পাতা নয়, লঙ্কা গুজে রাখি। বলেই হাত বেঁধে অন্যদিকে তাকিয়ে রইল। আমি ওর টেবিলের উপর মেলে রাখা বইটা হাতে নিয়ে দেখতে শুরু করলাম। বইটা নাড়াচাড়া করে জিজ্ঞেস করলাম, এসব কি পড়িস? দেখাই তো যাচ্ছে, বই পড়ি। তাই বলে ৭১? দেখে তো মনে হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে এটা লেখা। হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধের বই। আমি তো ভাবলাম রোমান্টিক উপন্যাস পড়ছিলি, যেমন কপাল কুণ্ডলা, মেম সাহেব, হলুদ বসন্ত, দেবদাস, লাইলি মজনু। আমাকে থামিয়ে দিয়ে বলল, এক মিনিট, আপনি কি আমাকে নিজের মতো মনে করেন? নিজের মতো মানে? এসব লাইলি মজনু আমি পড়ি না। তা কেন পড়বি? একে তো কথাবার্তায় কোনো ছিরি নেই, তার উপর টিপিক্যাল গ্রাম্য মেয়েদের মতো থাকিস। কোন হতভাগা যে তোকে বিয়ে করবে আল্লাহ মালুম। আর চোখে তাকিয়ে, আর কিছু বলার আছে? হুম। কি? আমাকে একটা উপন্যাসের বই দেয়, আমি পড়বো। আমার কাছে ওইসব লাইলি মজনু, শিরি ফারহাদের বই নেই। যা আছে তাই দে। টেবিল থেকে একটা বই খুঁজে আমার সামনে ধরে বলল, এই নিন। বইয়ের নাম দেখে আমি অবাক হয়ে বললাম, এটা কি দিলি? মৃত ক্ষুধা, কাজী নজরুল ইসলামের। সারাদিন তো রাক্ষসের মতো খেতেই থাকেন। এটা পড়লে একটু হলেও বুঝতে পারবেন ক্ষুধার্ত পেটের যন্ত্রণা। কয়েক মিনিটের মধ্যে কত চমৎকার করে আমার অপমান হয়ে গেল। এত সুন্দর রূপে অপমানিত হওয়ার পর আমার মুখে যেন কেউ গ্লু লাগিয়ে দিয়েছে। কথা বলার জন্য মুখ নাড়াতে চাইছি, কিন্তু মুখটা নড়ছে না কিছুতেই। বই হাতে দাঁড়িয়ে থেকে তিলপরি আমায় জিজ্ঞেস করলো, কি হলো, পড়বেন না? ধীরে ধীরে বললাম, না, এটা পড়লে যদি আবার খিদে পাই। এমনিতেই তো বললি আমি নাকি রাক্ষসের মতো খাই। ঠিক আছে। বলেই বইটা রেখে কিছু প্রিন্ট করা কাগজ আমার দিকে এগিয়ে বলল, তাহলে এটা পড়ুন। সে ভালোবাসে নাকি বাসে না? সে ভালোবাসা নাকি বাসে না? কথাটা এতটাই সুমিষ্ট করে বলল যে হৃদয়টা আমার হঠাৎ থমকে গেল। ওর মায়াবী স্থির মেয়ে দৃষ্টিতে যখন আমার চোখ জোড়াও স্থির হয়ে গেল, তখন আবিষ্কার করলাম ওর চোখে রচিত হচ্ছে অজানা কাব্য। সেই কাব্য কি আমায় নিয়ে রচিত হচ্ছে জানি না, কিন্তু হাজারো প্রশ্নে মেয়েটা আমাকে সব সময় মুড়ে রাখে। আমার মনোযোগ সব সময় ওর মাঝে নিবদ্ধ করে রাখে। অদৃশ্য কোনো এক হাতকড়া পরিয়ে আমাকে ওর মনের জেলখানায় কয়েদি করে রাখে। যেই মনের জেলখানার পুলিশ এত সুমিষ্ট কণ্ঠে ভালোবাসা শব্দের উচ্চারণ করতে পারে, সেই জেলখানা শুধু কয়েদি নয়, ফাঁসির আসামি হতেও দ্বিধা নেই। হঠাৎই মনে হলো আমি অপ্রত্যাশিত কোনো ভাবনায় বিভোর হয়ে যাচ্ছি। এসব ভাবনা আমার মাঝে আসা ঠিক নয়, আর সুন্দর ওই চোখেও তাকিয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই চোখ নামিয়ে জিজ্ঞেস করলাম, বই নেই? এটা তো প্রিন্ট করা কাগজ। মায়াবী চোখ জোড়া নামিয়ে হতাশ গলায় বলল, আমাকে কেউ বই কিনে দেয় না, নিজের জমানো টাকা থেকে কিনতে হয়। আর আহামরি টাকাও নেই, তাই পিডিএফ প্রিন্ট করে পড়তে হয়। প্রিন্ট করার কি দরকার? সফট কপি তো পড়তে পারিস।
চেষ্টা করেছিলাম, কিন্তু সফট কপি পড়তে নিলে মাথা ব্যথা হয়। ও, তাহলে তো বড্ড সমস্যা। হয়তোবা। কেউ উপহারও দেয় না? আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি নিজে কোনোদিন ৮ আনা দামের একটা চকলেট উপহার দিয়েছেন কি? আমি তো ঘরের মানুষ, তাই। হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, ঘরের মানুষেরা উপহার দেয় না, কেবল বাহিরের মানুষেরা উপহার দেয়। এমন অদ্ভুত বাণীটা কার শুনি? শার্টের কলারটা ঠিক করে নবাবী ভাব নিয়ে বললাম, প্রিন্স মিরাজ। ইস, প্রিন্স না প্রিন্স। তিলপরি আর কিছু বলতে যাবে তার আগেই ওর ফোনটা বেজে উঠল। বইয়ের তলায় চাপা পড়া ফোনটা হাতে নিতেই আমি বললাম, আরে তাড়াতাড়ি কলটা রিসিভ কর, নয়তো তোর বয়ফ্রেন্ড রাগ করতে পারে। আমি আপনার মতো এসব আজব প্রাণী পুষি না। ফোনটা আমার মুখের সামনে ধরে বলল, এই যে দেখুন, আমার বান্ধবী সুস্মিতা কল দিয়েছে। আজব প্রাণী নয়। আমাকে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে দাঁড়ালো, আলতো হাতে কল রিসিভ করে কথা জুড়ে দিল। আমি আর এখানে কি করব, তাই প্রিন্ট করা কাগজগুলো হাতে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। কাগজটা মুখের সামনে ধরতেই নামটা ভেসে উঠল, আর আমিও মুচকি হেসে আওড়াতে লাগলাম, সে ভালোবাসে নাকি বাসে না। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। প্রতি মাসে একবার হলেও মামা বাড়িতে আসা হয়, কারণ মা ওনার ভাইয়ের বাড়ি মাসে 1 কি 2 বার যাবেন। মাসে একবার করে আসা সত্ত্বেও মামা বাড়ি এলেই আমার জসিমউদ্দিনের মামা বাড়ি কবিতার কথা মনে পড়ে যায়। সেই সাথে মনে পড়ে যায় ছোটবেলার কত শত স্মৃতির কথা। সকালে খালামনির বাসা থেকে সরাসরি ভার্সিটি চলে গিয়েছিলাম। ভার্সিটিতে পা রাখতেই মা ফোন করে বলেছিল, ভার্সিটি থেকে সোজা তোর মামার বাসায় চলে আসবি। আসার সময় 2 কেজি আপেল, 2 কেজি আঙ্গুর, কিছু বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। মার কথা শুনে পকেট থেকে ওয়ালেট বের করতেই মনে পড়ল সেখানে পর্যাপ্ত টাকা নেই। তাই হতাশ গলায় বলেছিলাম, মা আমার কাছে তো এত টাকা হবে না। ঠিক আছে, আমি তোর বাবাকে বলছি তোকে কিছু টাকা বিকাশ করে দিতে, চলবে? মৃদু হেসে বলেছিলাম, দৌড়াবে। মার কথা মতো বাবা 3000 টাকা আমাকে বিকাশ করে পাঠিয়ে দিয়েছিল। সেই দিয়ে ফলমূল, বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস কিনে হাজির হয়ে গেলাম মামার বাড়িতে। পলি ব্যাগে থাকা খাবারগুলো নিয়ে বাসায় ঢুকতে যাব, তখন একটা বাচ্চা মেয়ে দৌড়ে সামনে চলে আসতেই খানিকটা আটকে উঠলাম। বয়স 4 কি 5 বছর মেয়েটার। লাল ফ্রক পরে মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। 2 হাতের ব্যাগগুলো বাঁ হাতে নিয়ে ডান হাতে মেয়েটার গালটা টিপে জিজ্ঞেস করলাম, কি নাম তোমার মামনি? আধো আধো স্বরে জবাব দিল, মুক্ততা। বাচ্চা মেয়ে নামটা ঠিক করে উচ্চারণ করতে না পারলেও বুঝতে পারলাম ওর নাম মুগ্ধতা। ওর ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বললাম, বাহ, খুব সুন্দর নাম। আমার নাম কি বলো তো? মুগ্ধতাকে আজকে আমি প্রথম দেখছি এবং ও আমাকে আগে কখনো দেখেনি, তাই আমার নামটা বলতে না পারাটাই স্বাভাবিক। পিট পিট করে তাকিয়ে রইল মেয়েটা আমার পানে, হয়তো ভাবছে কি বলবে। এর মাঝে একজন বৃদ্ধ মহিলা পা টিপে টিপে এসে ডাকতে লাগলো, মুগ্ধতা, দাদু ভাই। মেয়েটা পিছন ফিরে তাকিয়ে মহিলাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই মহিলা গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো আমার উপর। আমি আদবের সহিত সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সাহেরার ছেলে? হাত বদল করে ব্যাগগুলো এবার ডান হাতে নিয়ে প্রত্যুত্তরে বললাম, জি। আমি পাশে পাশে থাকি ছেলের বউ আর নাতনিকে নিয়ে। মাস 2 হবে আমরা এখানে এসেছি। তোমার নানির সাথে একটু দেখা করতে এলাম। জিও একদিন আমাদের বাসায়, কেমন? চেষ্টা করব। আমার থেকে জবাব পেয়ে মুগ্ধতাকে বলল, চলো দাদু ভাই। আত্মা আত্মা। মুগ্ধতা ওর দাদির হাত ধরে চলে যেতে যেতে আমার দিকে একবার ফিরে তাকালো। আমিও মুচকি হাসিতে ওর চাঁদ মুখখানা দেখতে লাগলাম। চোখের আড়াল হতেই আমি সামনের দিকে পা বাড়ালাম। কলিং বেল বাজাতেই আদ্রিতা এসে দরজা খুলে দিল। ওর উপর খাবারের ব্যাগগুলো চাপিয়ে দিয়ে বললাম, অতিথি এসেছে ক্লান্ত হয়ে। কই তার হাত থেকে ব্যাগগুলো নেবে তা না করে বলদের মতো দাঁড়িয়ে আছে। হুট করে ওর উপর ব্যাগ চাপিয়ে দিয়েছি বলে আদ্রিতা ঘাবড়ে গেল। কোনো রকমে ব্যাগগুলো আঁকড়ে ধরে বলল, ওরে আমার অতিথিরে এমন ভাব করছে যেন যুদ্ধ শেষে বাড়ি ফিরেছে। আমি সোফায় আরাম করে বসে বলতে শুরু করলাম, বাজার করা আর যুদ্ধ করার মাঝে কোনো তফাৎ নেই। যুদ্ধে অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণ করতে হয়, আর বাজারে গলাবাজি করে জিততে হয়। দরজা লাগিয়ে ভিতরে যেতে যেতে বলল, তোর এসব লেকচার অন্য কাউকে শোনা, আমাকে নয়। সে পরে দেখা যাবে, এখন মাকে ডেকে দাও। নিজে ডেকে নে। কপট রাগ দেখিয়ে চলে গেল ভিতরে। আমি হালকা হেসে ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বললাম,
আদ্রিতা আমার চেয়ে বয়সে বড় হলেও আমি ওকে নাম ধরেই ডাকি। ভাই বোন হলেও সম্পর্কটা আমাদের বন্ধুর মতন। আমি ওকে বন পাগলি বলে ডাকি। এটা ডাকার পিছনে অবশ্য একটা কারণ আছে। আমার নানা বাড়ি অর্থাৎ আদ্রিতার দাদা বাড়িগুলো প্রত্যন্ত গ্রামে। সেখানে আমাদের বাড়িঘর আর জমিজমা অরেল থাকলেও গ্রামে কেউই থাকে না। নানা দূরসম্পর্কের এক ছোট ভাই তার পরিবার নিয়ে নানা বাড়িতে থেকে সব দেখাশোনা করে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়ির পাশেই কলার ক্ষেত ছিল। আদ্রিতা সারাদিন কলার ক্ষেতে ঘুরে বেড়াতো। আমি ছোট ছিলাম বলে কলার ক্ষেতকেই আমার বন মনে হতো। আর আদ্রিতাও ক্ষেত নিয়ে কত শত পাগলামি করত। দিন নেই রাত নেই, কেবল খেতে যেতে চাইতো বলেই ওকে আমি বন পাগলি নাম দেই। এটা নিয়ে প্রথম দিকে তো আমার উপর এত রাগ করতো যে আমাকে মারার জন্য লাঠি নিয়ে তেড়ে আসতো। কিন্তু ওর এসব আমাকে দমাতে পারিনি বলে ও নিজেই হার মেনে নেয়। এখন সারাদিন বন পাগলি বললেও ওর মাঝে ক্রোধের সৃষ্টি হয় না। 5-10 মিনিট পর মাকে নিয়ে আদ্রিতা হাজির হলো ড্রয়িং রুমে। মা সোফায় বসতেই আমি আদ্রিতাকে তাচ্ছিল্যে সুরে বললাম, তুমি না বললে নিজে ডেকে নিতে? মার পাশে সোফায় বসে প্রত্যুত্তরে বলল, আমি দয়া করলাম, এটাও বুঝিস না? আমাদের খুনসুটি দেখে পাশ থেকে মা বিরক্তির সুরে বলল। আবার শুরু করেছিস তোরা? আদ্রিতা মাকে বলল, আমি তো কিছুই করি নাই ফুপ্পি, তোমার ছেলেই তো আমার পিছনে পড়ে থাকে। আদ্রিতার কথা শুনে আমি বলে উঠলাম, বাব্বা, এ বেলায় আমার দোষ হয়ে গেল। তার বিয়ের দাওয়াত কি পাবার কোনো সম্ভাবনা আছে? নাকি আমার 40-এর পর বিয়ে হবে তোমার? সবসময় উল্টোপাল্টা কথা, উফ, ভালো লাগে না। দিন দিন তুই লাগামহীন হয়ে যাচ্ছিস। নিজের বিয়ে করার খবর নেই, এদিকে অন্যের বিয়ে নিয়ে পড়ে আছিস। অহেতুক আমার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। শান্ত গলায় বলতে শুরু করলো, প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা কখনো অহেতুক হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে, তাই অপেক্ষা করি, হয়তো করেও যাব। কনককে কিছু বলতে যাব তার আগে আদ্রিতা ডাকতে শুরু করলো। মিরাজ, মিরাজ। কান থেকে ফোনটা সরিয়ে জবাব দিলাম, আদ্রিতা আসছি। তারপর কনককে তাড়া দিয়ে বললাম, রাখছি, ডাকছে আমায়। ওকে। কল কেটে অহেতুক কয়েক সেকেন্ড ফোনের পানে তাকিয়ে রইলাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। ফোনটা পকেটে গুজে পা বাড়ালাম বন পাগলির খোঁজে। রাতের খাবার শেষ করে এক বোতল পানি নিয়ে রুমে চলে এলাম। আমার আবার মাঝরাতে ঘুম ভেঙে পানি পান করতে হয়। গলা সর্বদা এমন শুকিয়ে কাঠ হয়ে থাকে যে মনে হয় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছি। তাই সর্বদা এক বোতল পানি রুমে রাখতে হয়। টেবিলের উপর বোতলটা রেখে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়লাম। ভার্সিটির কিছু কাজ এখন সারতে হবে। কেবল ল্যাপটপ অন করেছি, এর মাঝেই ফোনের টোন কানে এলো। এদিক সেদিক তাকিয়ে ফোন খুঁজে চলেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ফোনটা নিজের ইচ্ছে মতো বেজে আর নেচে চলেছে, কিন্তু সেটা আমার দৃষ্টিগোচরে। হঠাৎ মনে পড়ল মামার বাসা থেকে আসার পর সেটা শার্টের পকেটেই রয়ে গেছে। হাত বাড়িয়ে চেয়ার থেকে শার্টটা নিয়ে ফোন বের করলাম। কল রিসিভ করে কানে ধরতেই ফুয়াদের কণ্ঠ শুনতে পেলাম। মামা, বেশ জোরে আর উত্তেজনা নিয়ে আমায় ডাকলো বলে কিঞ্চিত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত উত্তেজিত হয়ে আছিস কেন? আরে আজকে তো সেই একটা কাণ্ড ঘটাই ফেলছি। ভনিতা না করে পরিষ্কার করে বল। আজকে ভার্সিটিতে একটা মেয়ের সাথে কথা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা কি জানোস? কি? মেয়েটা তোর পাশের বাসায় থাকে। ফুয়াদের কথায় আগাম বিপদ সংকেত দেখতে পেয়ে বললাম, দেখ, আমার বাসার পাশে কোনো মেয়ে থাকে না। যে কটা পরিবার আছে তাদের পোলাপান সব কটা ছেলে, আর মেয়ে যেগুলো ছিল তাদের বিয়ে হয়ে গেছে। ওই বেটা, তুই আমার সাথে মস্করা করিস? মেয়েটার নাম অনন্যা, আর মেয়েটা তোকে চেনে। ফুয়াদের কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, বিধায় বললাম, দেখ, তুই আমাকে শুরু থেকে সবটা বল, কারণ তোর এই সুতা ছেঁড়া কথা আমার বোঝার বাইরে। তুই যে মামা কি না। হঠাৎ রাগ দেখিয়ে বললাম। ফোন রাখলাম। তারা দিয়ে আমায় বলল, আরে মামা শোন, শোনা, রাগ করিস কেন, বলতেছি। ফুয়াদ এবার ধীরে ধীরে বলতে শুরু করলো। কালকে তুই যখন ভার্সিটি থেকে বেরিয়ে পড়লি, আমি তখন ক্যান্টিনে গিয়েছিলাম। এরপর দুজন মেয়ে আসছিল। অনন্যা নামের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছিল, আপনি মিরাজ ভাইকে চেনেন? আমি হ্যাঁ বলতেই বলল, ভাইয়া আমার কিছু কাজ ছিল, আপনার আপত্তি না থাকলে আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি তো মহা খুশি, কারণ এই প্রথম কোনো মেয়ে আমার কাছে নিজে নাম্বার চাইছে। তাচ্ছিল্যের সুরে আমি বললাম, এত খুশি হওয়ার কিছু নেই, কিন্তু আমার নাম বললেই মেয়েটা আমার বাসার পাশে থাকে। সেটা তোকে কে বলেছে? কে আবার বলবে? মেয়েটা নিজেই বলেছে তোর বাসার পাশে থাকে। কিন্তু এই নামে তো আমি কাউকে চিনি না মনে হয়। দোষ, এমন করিস না। মেয়েটা দেখতেও হেভি, প্লিজ একটা ব্যবস্থা করে দে।
আর কত সিঙ্গেল থাকবো? ল্যাপটপ অফ করে টেবিলের উপর রাখতে রাখতে বললাম, যতদিন আমি সিঙ্গেল আছি। তুই বেটা আজীবন সিঙ্গেলে মরবি, কিন্তু তোর জন্য আমি সিঙ্গেল থাকতে পারবো না। মরার আগে আমাকে নাতিপুতনির মুখ দেখতে হবে। হঠাৎ কি যেন মনে পড়তেই ফুয়াদ জিজ্ঞেস করলো, তোর পিছনে মেয়েদের লাইন লেগে আছে, সেটা কি ভেঙে গেছে? তুই এখন সামনে থাকলে দেখিয়ে দিতাম। দরকার নাই আমার অনন্যা তোর খোঁজ নেয়ার। তোর অনন্যা? মেয়েটার যদি আগে থেকেই প্রেম টেম থেকে থাকে তখন কি করবি? এসব দেখার দায়িত্ব তোর। কোথাও সেটিং থাকলে তুই কাট করে আমার সাথে সেট করে দিবি। শালা। শোন, আমার বোন 2 বাচ্চার মা, তাছাড়া আর কোনো বোন নাই আমার। সো এসব শালা বলা বন্ধ কর, হিসেবে তুই আমার শালা হবি। আমি তো শালা মানে? তুই কি বন পাগলি বা তিলপরিকে? আমি কথা শেষ করার আগেই ফুয়াদ বলল, আরে ধুর, আদ্রিতা তো আমার বড় বোনের মতো, আর কথা মনে তো পিচ্চি বাচ্চা। আরে থাম, কে পিচ্চি বাচ্চা? উনি পিচ্চি বাচ্চা না, উনি হলেন ঝাঁসির রানী কথাবাই। কিন্তু আমি যদ্দূর জানি হাসির রানীর তো লক্ষ্মী বউ। হ্যাঁ, লক্ষ্মীবাই হলেন 1800 সালের, আর কথাবাই হলেন 2000 সালের। তোর কি হয়েছে বলতো? হঠাৎ কথা মনের উপর এত ক্ষেপে গেছিস কেন? হঠাৎ কেন হবে? আর এই ঝাঁসির রানীর উপর আমি কেন রাখতে যাব? তোকে বলেছিলাম না, আমাকে ভুল বুঝে এখন আমাকে এড়িয়ে এড়িয়ে চলে। এই ঝামেলা কখনো শেষ হয় নাই। না। তুই মামা কিছুই পারবি না। এইটুকুন একটা মেয়েকে 4টা কথা বললি, সেটাও পারিস না। আমি কি চেষ্টা করি নাই? আমাকে তো সুযোগই দেয় না বলার। সর্বদা জ্বলন্ত উনুনের মতো একখানা মেজাজ নিয়ে ঘুরে। শোন মামা, এটা তোর আর তো তিলপরির ব্যাপার। এখন আমারটা বল, কবে সেট করে দিবি? ঠিক আছে, করে দিব, কিন্তু তার আগে তিলপরির ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। মানে? মানে যতদিন না আমি তিলপরিকে সব বুঝিয়ে বলতে পারছি ততদিন তোর জন্য কিছু করতে পারবো না। হতাশ গলায় জিজ্ঞেস করলো, এটা কোনো কথা কইলি মামা? কিছু করার নাই দোস্ত। রেগে মেগে বলল। ধুর, আমি ফোন রাখলাম। ফুয়াদের রাগ দেখে আমি হাসতে হাসতে বললাম, আরে শোন শোন। কে শোনে কার কথা? আমার ডাক উপেক্ষা করে ফুয়াদ কল কেটে দিল। আমি এখনো হেসেই চলেছি। হঠাৎ ইচ্ছে হলো ইনবক্সে উকি দিতে। ইনবক্সে খুব একটা আশা হয় না, কারণ চ্যাটিং জিনিসটা আমার পছন্দ নয়। ইনবক্সে এসে দেখি তিলপরি এখন অনলাইনে। রাত 11টা বাজে। অনলাইনে কি কাজর? মনের কোণে জাগা প্রশ্নের উত্তরের খোঁজে ওকে মেসেজ করলাম, তিলপরি কি? এত রাতে ইনবক্সে কি করছিস? লুঙ্গি ডান্স করি। আপনার কোনো সমস্যা আছে? ভালো একটা প্রশ্নের কেমন তেরা জবাব দিল। মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেলেও আবার জিজ্ঞেস করলাম, এমন করিস কেন সর্বদা? খুশিতে ঠেলায়। আপনার কোনো সমস্যা আছে? না, আমার কেন সমস্যা হবে? আমি তো মানুষ না, একটা রোবট। আমার তো মন বলে কিছুই নেই। এই প্রথম আপনার কথায় একমত হলাম। সত্যি, আপনার মন বলে কিছু নেই। যদি মন নামক কিছু একটা থাকতো আপনার মাঝে, তাহলে হয়তো বুঝতেন। কি বুঝতাম আমি? কিছু না। আর ইনবক্সে এমনিতেই ছিলাম, অন্য কিছু নয়। কারণ কথা বলার মতন আমার কেউ নেই। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। তিলপরির মেসেজটা দেখে হঠাৎ মনের মাঝে একটা প্রশান্তি অনুভব করলাম। নিজের অজান্তেই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আমার ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে আমি উত্তর দিলাম, শুভরাত্রি তিলপরি। ফোনটা টেবিলের উপর রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। আজকে আর কাজ করা হবে না। ডান হাতের উপর মাথাটা রেখে সিলিংয়ের উপর তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। ঠোঁটে আমার রহস্যময় হাসি। নিজের হাসির রহস্য যেন নিজের কাছে অজানা। হঠাৎ মনের খাতাটা মেলে দেখি তিলপরিকে নিয়ে সেখানে হাজারো প্রশ্ন লিখে ফেলেছি, কিন্তু উত্তর জানা নেই। মেয়েটা এমন কেন? আমার উপর ওর তীব্র রাগটা আমি বুঝতে পারি। রাগে আমার প্রশ্ন এড়িয়ে গেলেও কৌশলে আমার কাছে কৈফিয়ত ঠিকই দেয়। ওদের বাসায় গেলে অপমান করলেও নিজের হাতে এটা সেটা রান্না করে খাওয়ায়। ও রান্নার হাত মন্দ নয়, বউ হিসেবে যে পাবে তার তো কপাল খুলে যাবে। কিন্তু যেই রাগ রে বাবা, রাগের জন্য সামনে দাঁড়ানো যায় না। অবশ্য ওর সব রাগ আমার জন্যই তুলে রাখে। আচ্ছা, আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? ওকে নিয়ে তো আমার মাঝে ভাবনা আসার কথা নয়। তাহলে এমন সব চিন্তায় কেন আমি মশগুল থাকি? আমার মনটাও তেমন নাছোড়বান্দা হয়ে গেছে। আমি জানি না কখন তুমি আমার মনটাকে নিজের নামে দলিল করে নিয়েছো। হঠাৎ করে ফাহিমার এসব কথা শুনে মেজাজটা বিগড়ে গেল আমার। রাগে নিজের ঘাড়ে থাপ্পড় দিতে দিতে পায়চারি করতে লাগলাম। ফাহিমা আবার বলল, রাজ, চুপ করে থেকো না প্লিজ, কিছু বলো। এবার আর রাগ সামলাতে না পেরে দাঁত কিরমির করে বললাম, চুপ, একদম চুপ।
চোয়াল শক্ত করে ওর দিকে আঙুল দেখিয়ে বললাম, আর একটা বাড়তি কথা বললে এই মুহূর্তে মাটি চাপা দিব। কত হাজারবার বলবো তোকে, তুই শুধু আমার বোন হতে পারিস, অন্য কিছু নয়। জলে টলমল করা চোখে আমার দিকে স্থির দৃষ্টি দিল ফাহিমা। উপচে পড়া কান্নাকে অনেক কষ্টে আটকে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, চাচাতো বোন কি বউ হতে পারে না? দেখ, তোকে আমি যেটা বলেছি সেটা মানার চেষ্টা কর। আমি তোর কাছে এসব আশা করি না। কেন? আমি কি দেখতে অসুন্দর? ওর কান্নার বেগ বাড়ছে বলে রাগটা মাটি চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলতে চেষ্টা করলাম, তুই দেখতে অনেক সুন্দর ফাহিমা, একদম রাজকুমারীর মতো। এইটুকুন বলতেই দেখি খানিকটা সামনে দাঁড়িয়ে কেউ আমার চেয়েও দ্বিগুণ রাগে ফুসফুস করছে। আমি ফাহিমাকে রেখে ছুটে এসে দাঁড়াতেই মানুষটা বলে উঠল, ছি, আপনি এত জঘন্য! ফাহিমা আপুকেও বাদ রাখলেন না? এত মেয়ে লাগে আপনার? কত মেয়ের জীবন নিয়ে খেলবেন আপনি? লজ্জা করে না আপনার? তুই আমাকে ভুল বুঝছিস তিলপরি। আমি তো হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিল তিলপরি। ওর দৃষ্টি এখন মাটিতে। অজস্র রাগে মেয়েটা আমার দিকেও তাকাতে পারছে না। কয়েক সেকেন্ড মাটিতে তাকিয়ে থেকে এবার আমার দিকে মুখ তুলে তাকালো। ওর মুখে রাগের ছাপ কিন্তু চোখে টলমল করছে। অভিমানের জল আমাকে আঙুল দেখিয়ে বলতে শুরু করলো, আজকের পর না আমার সামনে আসবেন, না আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন। আপনার এই জঘন্য চেহারাটা আমি আর দেখতে চাই না। কিন্তু আবারও আমাকে থামিয়ে দিয়ে বলল, একটা শব্দও মুখ দিয়ে বের করবেন না, একটা শব্দও না। আপনি যদি আমার সামনে আসেন তাহলে আমি এমন কাজ করে বসবো আপনি চিন্তাও করতে পারবেন না। একটু বিরতিতে আমি নিজেকে শেষ করে দেব আর আমার মৃত্যুর জন্য আপনাকে দায়ী করব। শোয়া থেকে উঠে বসলাম ধুরমুর করে। বসে হাঁপাতে লাগলাম। গলা শুকিয়ে কাঠ আর ঘর্মাক্ত শরীরে অস্থিরতা বিরাজ করছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু ঘেমে জপজপ করছে টি শার্ট। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করে গলা ভিজিয়ে নিলাম। কিছুটা স্বস্তি ফিরে পেতেই দেখি রুমের দরজার সামনে হলুদ 3 পিস আর হিজাব পরে দাঁড়িয়ে আছে তিলপরি। মনে মনে হালকা হেসে বলে উঠলাম, এতক্ষণ ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, আর এখন জেগে থেকে স্বপ্ন দেখছি। এমন শকুনি চোখে তাকিয়ে আছেন কেন? আজকে কি প্রথম দেখছেন আমাকে? স্বপ্ন হলেও তিলপরির কথা স্পষ্ট শুনতে পারছি। মনে মনে ভাবলাম, একটু স্বপ্নে তিলপরির সাথে ফাইজলামো করি। প্রথম কেন দেখব? আসলে তোকে আজকে কাঠগোলাপের মতো লাগছে। হঠাৎ আমার দিকে তাকিয়েই মাকে বলতে লাগলো, খালামণি, তোমার ছেলে পাগল হয়ে গেছে। সকাল সকাল কি সব বলছেন? তাড়াতাড়ি একটা টিকিটের ব্যবস্থা করবো আপনার। ভেতর থেকে মায়ের গলা শুনতে পারলাম। যে শুরু থেকে পাগল সে আর নতুন করে কি পাগল হবে? মায়ের কথায় আর কিছু না বলে এবার আমার দিকে হাত বেঁধে দাঁড়ালো। ওর স্থির দৃষ্টি দেখে খানিকটা চুপসে গেলাম। এই ভেবেছে এটা স্বপ্ন নয়, সত্যি। ছেলে হয়েও এই মেয়ের সামনে সর্বদা ভয় তটস্থ হয়ে থাকি, অথচ ও খুব সাধারণ একটা মেয়ে। আর ওই দুটো ঘটনার আগে আমাদের মাঝে সবকিছু স্বাভাবিকও ছিল। ও আমাকে ভাইয়া ভাইয়া বলে ডেকে কত খোঁজ খবর নিত, আর এখন ভাইয়া ডাকবে তো দূর, আমাকে যেন ওর সহ্যই হয় না। ছেলে হয়ে একটা মেয়েকে ভয় পাওয়াটা আমার মোটেও ঠিক হচ্ছে না। এমনিতেই নিজের অজান্তেই ওর কাছে ভুল বোঝাবুঝির শিকার হয়ে আমার কোনো সম্মান অবশিষ্ট নেই। আবার যদি ভয় পেয়ে চুপসে থাকি তাহলে তো ও আমার ঘাড়ে চেপে বসবে। মনে মনে কথাগুলো বলে নিজের মাঝে সাহস জুগিয়ে ওকে জিজ্ঞেস করলাম, সত্যি এসেছিস? না, মিথ্যা এসেছি। হঠাৎ আমার বাড়িতে? আপনার বাড়ি? আপনার বাড়ি কবে থেকে হলো? আপনি তো হলেন এই বাড়ির ভাড়াটে, বিনা পয়সার ভাড়াটে। অন্য ভাড়াটে টাকা দিয়ে থাকে আর আপনি টাকা নিয়ে। ওর কথায় খানিকটা রাগ অনুভব করলাম, তাই কপট রাগ নিয়ে জানতে চাইলাম, তাহলে তুই কি এই বাড়ির বউ? কথাটা বলতেই হঠাৎ করে তিলপরির মুখখানা কেমন কাচুমাচু হয়ে গেল। যে চেহারায় এতক্ষণ রাগ ভেসেছিল সেটা এখন লজ্জায় রাঙা হতে শুরু করলো। আমি নির্দ্বিধায় ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু ও ওর মায়াবী চোখজোড়া নামিয়ে কেমন যেন ইতস্তত করছে। আচমকে আমার মনে পড়ল, ধ্যাত, আমি তোকে আমার বউ ইঙ্গিত করলাম। এই বাড়িতে অবিবাহিত ছেলে তো কেবল আমি। পরিস্থিতি স্বাভাবিক করতে অতি দ্রুত অন্য প্রসঙ্গ টেনে বললাম, কখন এসেছিস আর কার সাথে এসেছিস? তিলপরিও লজ্জা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে লজ্জায় চঞ্চল চোখে জবাব দিল, 9টার দিকে এসেছি আর একাই এসেছি। ক্লাস নেই? ছিল, কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। খাবার খেতে খালামণি ডাকছে আপনাকে, সেটাই বলতে এসেছিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। অতি দ্রুত কথাগুলো বলে তিলপরি চলে গেল। আমি নিজের বোকামির জন্য হেসে বলে উঠলাম, স্বপ্নে উল্টাপাল্টা দেখে বাস্তবেও কি সব
করি আর বলি, শেষে কিনা ওকে নিজের বউ বলে বসলাম। ফ্রেশ হয়ে তোয়ালে হাতে রুম থেকে বেরিয়ে গেলাম। মুখ মুছতে মুছতে চলে এলাম ডাইনিং রুমে। এসে দাঁড়াতেই দেখি তিলপরি ব্যাগটা কাঁধে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে হয়তো এখন চলে যাবে। বিষয়টা সত্যতা যাচাই করতে জিজ্ঞেস করলাম, চলে যাচ্ছিস? নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই চমকিত নয়নে জিজ্ঞেস করলাম, 1 ঘন্টা হয়নি আর এখনই চলে যাবি? ক্লাস আছে নাকি? না, এমনিতেই বাসায় চলে যাব। তোয়ালেটা চেয়ারের উপর রাখতে রাখতে বললাম, আমি তো ভার্সিটিতে যাবই, একটু অপেক্ষা কর, আমার বেশিক্ষণ লাগবে না, আমি তোকে পৌঁছে দিতে পারবো না। না, আমি যেতে পারবো। আমাকে বলে এবার মাকে তাড়া দিয়ে বলল, খালামণি, আমি আসি। সাবধানে যাস মা, মিরাজের সাথে তো যেতে পারতিস। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলাম না হঠাৎ কি এমন হলো যে এভাবে দৌড়ঝাঁপ করে চলে গেল। চেয়ার টেনে বসতেই মা এসে খাবার দিতে লাগলো। ওর বিষয়টা মাথা থেকে যাচ্ছে না বলে মাকে জিজ্ঞেস করলাম, মা, বল, তিলপরি হঠাৎ চলে কেন গেল? এটা তো তুই ভালো বলতে পারবি। আমি? হ্যাঁ, আচ্ছা সত্যি করে বল তো মেয়েটাকে কি বলেছিস? এবার মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এমন ভঙ্গিতে বললাম, আমি কি বলবো? সেটা তো তুই ভালো জানিস। মা, আমি কিছু বলিনি, উল্টো আমাকে বলে কিনা আমি এই বাড়ির ভাড়াটে। ভুল তো কিছু বলিনি। মা, তুমিও ওই পাগলের কথা সাই দিচ্ছ? দেখ, তোর জন্য মেয়েটা চলে গেছে। এসে বলেছিল পেঁপে দিয়ে মুরগি রান্না করতে, দুপুরে খাবে। এখন কিনা এমন হুট করে চলে গেল। আমি তো কিছুই বলিনি। তাহলে চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো? ধ্যাত, বিনা দোষে দোষী আগে থেকেই, এখন আবার মায়ের কাছেও আমাকে অপরাধী বানিয়ে চলে গেল। রাগে খাবার ছেড়ে উঠে পড়লাম। রুমের দিকে পা বাড়াতেই মা জিজ্ঞেস করলো, উঠলি কেন? খাবি না? না। কেন? বিনা উত্তরে রুমে চলে এলাম। কিছু না ভেবেই ফোনটা হাতে নিয়ে কল করলাম তিলপরিকে। কল রিসিভ হতেই কপট রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, এভাবে চলে কেন গেলি? মা এখন আমাকে কথা শোনাচ্ছে, আমি নাকি তোকে কিসব বলেছি তাই চলে গিয়েছিস। এক নাগাড়ে কথাগুলো বলে ফেললাম, কিন্তু ওপাশ থেকে কোনো টু শব্দ আসছে না। ভাবলাম হয়তো কল কেটে গেছে, তাই কান থেকে ফোনটা চোখের সামনে ধরলাম। না, কল তো কাটেনি, তাহলে কোনো কিছু শুনতে পারছি না কেন? মনের ঘরে দোটানা চলছে, সেটা দূর করতে জিজ্ঞেস করলাম, হ্যালো, আমার কথা কি শুনতে পারছিস? আমি বাসার নিচে দাঁড়িয়ে আছি, 10 মিনিটের মধ্যে যেন নিচে দেখতে পাই। গম্ভীর গলায় কথাগুলো বলতে আমি জিজ্ঞেস করলাম, এখনো নিচে দাঁড়িয়ে আছিস? রিক্সাওয়ালারা তো আমার দুলাভাই নয়। আমার বাসার ওই দিকে কেউ যেতে রাজি হচ্ছে না। তাহলে বাসায় চলে আয়, ক্লাস যেহেতু নেই সেহেতু আজকে থেকে যা, কালকে ক্লাস করে বাসায় চলে যাবি। আপনি কি বাসায় পৌঁছে দেবেন নাকি আমি হাঁটতে শুরু করব, সেটা আগে বলুন। 1 পা নড়লে 2 পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। আপনার কি মনে হয় আমি আপনাকে ভয় পাই? না, তবে আমার অবাধ্য না, তুই সেটা জানি। জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। কল কেটে খুব দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। নিচে এসে দেখি আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে তিলপরি। আমি কাছাকাছি এসে হালকা কাশিতে ওর দৃষ্টি আকর্ষণ করলাম। আমার দিকে ফিরে আপাত মস্তক আমাকে দেখে জিজ্ঞেস করলো, ভার্সিটিতে যাবেন, এর জন্য এত মেকআপ কেন? ওর মাথায় চাটি মেরে হালকা হেসে বললাম, তোর ভাবির সাথে দেখা করতে। ওর মুখটা হঠাৎই অন্ধকার মেঘে ছেয়ে গেল। ভ্রুজোড়া কুঁচকে মাটিতে দৃষ্টি দিল। অতি গম্ভীর গলায় ছোট্ট করে জবাব দিল। ও, আচমকা মলিন মুখ দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? কিছু না। ঠিক আছে, চল এখন। না। না কেন? বললাম তো যাব না আমি। দেখ, রাস্তার পাশে দাঁড়িয়ে এমন ঝামেলা করিস না। কে বলেছে আপনাকে ঝামেলা দেখতে? যান আপনি, আপনার বউ অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আপনার। ওরে আল্লাহ, এবার আমি সত্যি পাগল হয়ে যাব। বিয়ে না করেই আমার বউ জুটিয়ে দিচ্ছে। করেননি তো কি হয়েছে? ভালোবাসেন যখন খালামণিকে বলুন বিয়ে করিয়ে দেবেন। কি হয়েছে তোর? সকাল থেকে এমন কেন করছিস? না, কিছু হয়নি। কিছু না হলে আমার বাসায়ও যেতে চাইছিস না, আবার নিজের বাসাতেও। এসবের মানে কি? হঠাৎ চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক গলায় বলতে শুরু করলো, মানেটা খুব সহজ, কিন্তু আপনি বোঝেন না, হয়তো বুঝতে চান না। ওর কথাগুলো সত্যি আমার বোধগম্য হচ্ছে না, উল্টো ধাঁধার মতো মনে হচ্ছে। আমার মাঝে সৃষ্টি হওয়ার ধাঁধার উত্তর জানতে অবাক নয়নে জিজ্ঞেস করলাম, মানে? এর বেশি বোঝানোর সাধ্য আমার নেই। মেয়ে হয়েও সীমা লঙ্ঘন করেছে অনেক আগে। চলুন বাসায় যাব। ওর কথা আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কথাগুলো খুব আপন মনে হলো, সাথে অন্যরকমও বটে। শেষের কথাটুকুও একই স্বরে বলেছে, তাই আমি বিষয়টা নিয়ে খুব একটা নাড়াচাড়ার সুযোগ পেলাম না। আকাশে রোদের তেজ অনেকটাই আছে। চলন্ত বাইকে বাতাসটা তপ্ত মনে হলেও
খুব একটা মন্দ লাগছে না। অনেকটা সময় হয়েছে দুজনে বাইকে চড়ে বসেছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বাইকের আরশিটা বা হাতে ঠিক করতেই ওর মুখটা ভেসে উঠল আয়নায়। মায়াবী চোখজোড়া চঞ্চল হয়ে এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যস্ত। আমি হঠাৎ নরম সুরে ডেকে উঠলাম, তিলপরি। মনোযোগ দিয়ে বাইক চালান, কিছু হলে আপনাকে কিন্তু আস্ত রাখবো না। কিছু না করেও তো ছাড় দিচ্ছিস না। কেন দিব? নিজের অজান্তে কত কিছু করেছেন বা করছেন, সেই খেয়াল আছে আপনার? এমন ভনিতা না করে কথা বলতে পারিস না? কিচ্ছু বুঝি না। দেখ, বুঝতে হবে না, এখন কি বলতে চেয়েছিলেন সেটা বলুন। রাগ কি তোর একা আছে? আমার নেই? বলবেন নাকি বাইক থেকে লাফ দিব? ব্ল্যাকমেল করছিস? যা ভাবেন, কিন্তু এটাই করব। হঠাৎ আমি বাইক থামাতেই আমাকে জিজ্ঞেস করলো, কি হলো, বাইক থামালেন কেন? নাম। কেন? বলছি নামতে। বাইক থেকে নেমে কাচুমাচু হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে হয়তো ভয় পেয়েছে। ওর ভয়টা আরো বাড়াতে আমি মেকি রাগ দেখিয়ে বললাম, এতই যখন লাফ দেওয়ার শখ, তোর সামনে যে ব্রিজ দেখছিস সেখান থেকে লাফ দে। চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে বলে জিজ্ঞেস করলাম, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এখন যাবি? তোকে লাফ দিতে দেখে তারপর ভার্সিটিতে যাব। ওর চেহারা দেখে মনে হচ্ছে এবার হয়তো কেঁদেই দিবে। আর ওর সাথে এমন করে আমার তো ভিতরে ভিতরে হাসিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হচ্ছে। তিলপরি ডাকছি, তবুও কিছু বলছে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে এখন ভাবছি, দরজা কি তিলপরি খুলবে? না, সবসময় ও কেন খুলবে? আমার ভাবনার মাঝেই হঠাৎ করে দরজা খুলে গেল, আর আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল তিলপরিকে দেখে। পরনে নীল রঙের থ্রি পিস আর আধো ভেজা অগোছালো চুলে আমি যেন সত্যি কোনো এক পরীকে দেখছি। মায়াবী চোখে ভেসে আছে আমার প্রতি জমানো একরাশ রাগ, আর মুখে রয়েছে অসংখ্য তিলকে সঙ্গী করে বিরক্তির ছাপ। এসব তুচ্ছ জিনিসে ওকে এত সুন্দর লাগতে পারে আমার জানা ছিল না। ওর ভাবনায় বিভোর হয়ে নিজের অজান্তেই বলে উঠলাম, তোকে আজকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে আজ অবধি কারোর প্রশংসা করিনি। মনে হয়েছিল আমার প্রশংসায় মুগ্ধ হয়ে হালকা লজ্জামাখা হাসিতে মত্ত হবে তিলপরি। চোখ জোড়া নামিয়ে অগোছালো চুলগুলো কানে গুজে দিতে দিতে জিজ্ঞেস করবে, সত্যি? কিন্তু সেটা না করে কপট রাগ নিয়ে আমায় জিজ্ঞেস করলো, ফাসলামো করছেন আমার সাথে, নাকি উল্টো পাল্টা কিছু খেয়ে এসেছেন? অবশ্য নতুন করে কি খাবেন? আপনি তো খাওয়ার মাঝে থাকেন সর্বদা। ওর তিক্ত কথায় আমার ভাবনায় ছেদ পড়তেই মনটা খারাপ হয়ে গেল। দুঃখী দুঃখী মুখ করে বললাম, তোকে ভালো কিছু বললেও এমন করিস, আবার খারাপ কিছু বললেও? খালামুনিকে বল তোকে বেশি করে চিনি গুড় খাওয়াতে, এতে যদি কথাবার্তায় একটু মিষ্টতা আসে। আমাকে হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, এক মিনিট, আপনি বলতে চান আমার কথা তেতো? আহারে আমার মিষ্টিওয়ালা, ভবিষ্যতে যদি এমন সব উদ্ভট কথাবার্তা বলেন তাহলে প্রমাণ সহ খালামুনির কাছে নালিশ করব। হাত ভাঁজ করে রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলবি? বল বল, আমিও শুনি। আমার নামে তুই কি বলবি? আর প্রমাণ? কিসের প্রমাণ? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? আমার প্রশ্নে তিলপরি চুপসে গেলেও শীতল কণ্ঠে বলল, এর চেয়েও বড় কিছু করেছেন। আপনি কাউকে খুন করেছেন, তবে তার প্রাণকে নয়, মনকে খুন করেছেন। আপনি একটা খুনি, হ্যাঁ, অনেক বড় মাপের খুনি আপনি। কি বলছিস তুই এসব? আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে চাইলে আমি ডাকতে লাগলাম, তিলপরি দাঁড়া বলছি। শুনল না আমার কথা, ছুটে পালিয়ে গেল মেয়েটা। আমি ঘরে ঢুকে মা আর খালামণিকে খুঁজতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম খালামণির রুমে। আমাকে দেখেই মা জিজ্ঞেস করলো, খাবি এখন নাকি পরে? এখনই খাবি? খুব ক্ষুধা লাগছে। খালামণি পাশ থেকে বলল, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি কথা মনিকে বলছি খাবার দিতে। মাত্র ওর সাথে কথা কাটাকাটি করলাম, এখন আবারও খাবার দিবে, বিষয়টা ভালো লাগছে না বলে আমি খালামণিকে বললাম, টেবিলে সব থাকলে আমি নিজে নিয়ে খেতে পারবো খালামণি। কি যে বলিস তুই বাবা, নিজে নিয়ে কেন খাবি? তুই যা, আমি ওকে পাঠাচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, হয়তো সেক্ষেত্রে বেয়াদবি হতে পারে। নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে নিলাম। ডাইনিং রুমে পা রাখতেই দেখি মুখখানা গম্ভীর করে তিলপরি আমার জন্য খাবার সাজিয়ে রাখছে।
আমি চেয়ার টেনে বসে ওকে জিজ্ঞেস করলাম, খেয়েছিস? উত্তর না দিয়ে আমাকে কেবল খাবার দিয়ে যাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, খেয়েছিস নাকি দুপুরে? বলবো না। কেন? না, খাইনি। তাহলে আমার সাথে খেয়ে নে। খাবো না। কেন? প্লেট নিয়ে এসে বসছি। বারবার মানা করে আবার উত্তর দিচ্ছে। খুব অদ্ভুত লাগছে বিষয়গুলো, কিন্তু আমি ওকে কিছু না বলে খাওয়ায় মন দিলাম। তিলপরিও খাবার নিয়ে বসে পড়লো। আমি খাওয়ার ফাঁকে ওকে এক নজর দেখে নিলাম। আদবেজা চুলগুলো এখন খোপা করে কাঠি গুজে রেখেছে, এভাবেও বেশ লাগছে। ইদানিং আমার কি হয়েছে বুঝতে পারছি না। ওকে যে অবস্থায় দেখি না কেন আমার কেবল তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই রোগের নামটা খুঁজে বের করতে হবে, সাথে চিকিৎসারও খোঁজ করতে হবে, নয়তো তিলপরি ভাববে আমি ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছি, গলায় কাটা বিঁধবে। আমাকে না দেখে খাওয়ায় মন দিন। মাথা নুইয়ে ভাত নাড়াচাড়া করতে করতে বেশ শান্ত গলায় আমাকে অপমান করে ফেললো। আমি তো বাকরুদ্ধ হয়ে বসে ভাবতে লাগলাম, আমার মনের কথা এই মেয়ে কি করে বুঝলো, কি করে জানলো যে আমি এটাই ভাবছিলাম? ফেস রিডিং করতে জানে নাকি? আমি জবাব দিলাম না বলে ও চোখ তুলে তাকালো, ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? মুখের খাবারটুকু কোনো রকমে গিলে জবাব দিলাম, কিছু না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ। আপনার কি আর কিছু লাগবে? না। ঠিক আছে। এই বলেই তিলপরি চলে গেল। আমি এবার একা একা বসে বাকি খাবারটুকু শেষ করতে লাগলাম। মনে মনে অবশ্য ভাবতেও লাগলাম, সব কিছুতেই এমন প্রেম প্রেম আর ভালোবাসা ভালোবাসা অনুভব হচ্ছে কেন? মনে হচ্ছে ভালোবাসাটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমি তাকে ঠিক ধরতে পারছি না, হয়তো ধরতে চাইছি না। বিকেল 5টা। ড্রয়িং রুমে মা আর খালামণির মাঝে চলছে আমাকে নিয়ে তর্ক বিতর্ক। খালামণি বলছে আমার বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা একদম সঠিক, আর মা বলছেন এখানে থাকলে হয়তো ভালো হতো, যেহেতু আমি উনাদের একমাত্র সন্তান। সোফার এক কোণে ফোনটা হাতে বসে এক কান দিয়ে এসব ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছি। কতক্ষণ আর এসব শুনবো? তাই খুব আস্তে করে উঠে দাঁড়ালাম পালাবার তালে, কিন্তু উঠে দাঁড়াতেই মা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ইতস্তত করে বললাম, একটু প্রত্যয় রুমে। কপট রাগ নিয়ে মা এবার খালামণিকে বলল, দেখছিস, বিদেশে না যাওয়ার কথা বললেই এমন পালিয়ে পালিয়ে বেড়ায়। আমার কথা তো শুনতেই চায় না, সবসময় নিজের মর্জিতে চলে। কত বলি যে বিয়ে করে নে, একা বাড়িতে আমার ভালো লাগে না। একটা মেয়ে থাকলে কি আর এতটা একা একা লাগে? মা এবার ইমোশনাল হতে চললো। বিধায় আমি বললাম, মা আমি তো বিয়ে করতে মানা করছি না, কিন্তু আগে আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমাকে সায় দিয়ে খালামণি বলল, এটাই তো উচিত। প্রতিষ্ঠিত না হয়ে কি করে বউ আর সংসার সামলাবে? প্রত্যুত্তরে মা বলল, মিরাজের বাবার কি কম আছে? বাবার ব্যবসা সামলালেই তো উপচে পড়বে খেয়ে দে। কিন্তু আপা। মা আর খালামণির তর্ক বিতর্ক আবার শুরু হয়েছে। কারোর আমার দিকে কোনো নজর নেই, তাই সুযোগটা কাজে লাগিয়ে আমি চলে এলাম প্রত্যয় রুমে। কয়েকদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি। বিদেশে যাব বলে কত যে ছোটাছুটি করতে হচ্ছে, কত খোঁজ খবর যে নিতে হচ্ছে আল্লাহ মালুম। এইমাত্র বাসায় এলাম, ক্লান্ত লাগছে বলে ফ্রেশ না হয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। ডান হাতটা কপালে রেখে চোখ বুজে দিলে 1-2 মিনিট পরে ফোনটা বেজে উঠলো। চোখ বুজেই পকেট থেকে ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তিলপরির কল। ওর কল দেখে আমি ধুরমুর করে শোয়া থেকে উঠে বসলাম। অবাক খুশি হয়ে কল রিসিভ করে বললাম, হ্যালো। ব্যস্ত কি? না, বল। আপনি সত্যিই বিদেশে চলে যাবেন? হ্যাঁ, কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? বিদেশে চলে যাবেন অথচ আমাকে একবারও জানালেন না কেন? আমি কি এতটাই জঘন্য, এতটাই খারাপ আমি যে আমাকে বলেননি? নাকি আপনার বউ আমাকে জানাতে নিষেধ করেছে? হঠাৎ এমন রাগ করার কারণটা ঠিক বুঝলাম না, কিন্তু বউ শব্দটাই আমার মাথাও বিগড়ে গেল। তাই আমিও রাগ নিয়ে বললাম, চুপ, একদম চুপ। সমস্যা কি তোর? বলিনি বলে কি তোর জানার বাকি আছে? আর বউ না তোর মাথা, আমার বউ থাকলেই বা তোর কি? এমন ভাব করছিস যেন তোর চেয়ে বেশি তোর সতীনকে নিয়ে ভাবি। অতিমাত্রায় রাগের দরুন কি সব বলছি নিজেও জানি না, কিন্তু কথাটা বলার পর হুঁশ হতেই মনে মনে বলে উঠলাম, ছি, কি বলছি আমি এসব? কয়েক সেকেন্ড আমি চুপ করে রইলাম, সাথে তিলপরিও। আমি তো উল্টো পাল্টা বলে চুপ করে আছি, কিন্তু তিলপরি শান্ত কেন? ও রাগ করার কথা অনেক রাগ। পরিস্থিতি সামলা দিতে শান্ত গলায় ওকে ডাকলাম, তিলপরি প্লিজ রাগ করিস না। বউ তো দূর, কাউকে ভালোবাসি না। তুই বউ বউ করলে মাথা ঠিক থাকে না, প্লিজ রাগ করিস না। খুব নিচু স্বরে তিলপরি বলল, না, রাগ করিনি। রাগ করার জন্য অধিকার লাগে, কিন্তু আমার তো সেটাও নেই। প্রতিদিন 1-2 বার করে বাসায় আসে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল আপনার কোনো পাত্তা নেই, তাই কল করেছিলাম। এখন আমি রাখছি। ওই শোন, রাগ না করলে কাঁদছিস কেন? আমার প্রশ্নের উত্তরে
তিলপরি কেবল কেঁদেই চলেছে। এদিকে ওর কান্নার শব্দে মনটা গহীনে ঝড় উঠেছে আমার। এমন হওয়ার কারণটা জানা নেই, কিন্তু হচ্ছে এমন। কয়েক মিনিট হওয়া সত্ত্বেও যখন ওর কান্না থামছে না, তখন নিজেকে সামলে নিয়ে ওকে বললাম, তিলপরি প্লিজ কাঁদিস না। শোন, আমি প্রমিস করছি আর কখনো তোকে রাগ দেখাবো না। তাও কান্না থামা, কাঁদিস না এভাবে। কান্না মিশ্রিত কণ্ঠে তিলপরি বলল, আপনি আপনি একটা জঘন্য মানুষ। আমি আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। আপনি কখনো আমার কথা ভাববেন না। আমার কথা কেন, কারোর কথাই ভাববেন না। আপনি জঘন্য, খুব খুব জঘন্য। আমি আপনার সাথে কথা বলবো না, কখনো না। আজকের পর আমাকে কল করবেন না। যদি করেন তবে আমি নিজেকে শেষ করে দেব। কি বলছিস তুই এসব? তিলপরি আমার কথার মাঝে কলটা কেটে দিল তিলপরি। কল কাটার শব্দ শুনে আমি এবার কপালে হাত দিয়ে বলে উঠলাম, ধ্যাত, এই মুহূর্তে যেমন রাগ লাগছে আমার, তেমন কষ্ট লাগছে। তাই অতি দ্রুত আবার কল করতে শুরু করলাম, কিন্তু তিলপরি কলটা রিসিভ করছে না। আমিও বিরতিহীন কল করে যাচ্ছি। অবশেষে যখন আমার কল রিসিভ করে তিলপরি হ্যালো বলল, আমার শুষ্ক আত্মা যেন পানি পেল। আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম, ওই কেন কাঁদছিস এভাবে? আমি তো সত্যি সত্যি রাগ করিনি, এমনিতেই মেকি রাগ দেখিয়ে তোকে কথাগুলো বলেছিলাম। প্লিজ কান্না থামা, নয়তো এবার আমি কাঁদতে শুরু করব। আর তোকে না বলেছিলাম আমার মতো মানুষের জন্য নিজেকে শেষ করার কথা বলবি না? তাহলে কেন বলিস এসব? আমার ইচ্ছে। আপনার কি? কান্নার দরুন তিলপরির কণ্ঠ যেন দ্বিগুণ হয়ে গেছে। এমন কান্না মিশ্রিত কণ্ঠেও আমি যেন ভালো লাগা খুঁজে পাচ্ছি, কিন্তু ওর অভিমানী কথাগুলো আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। তাই গম্ভীর গলায় বললাম, অনেক কিছু আমার। তাই নেক্সট টাইম এমন কিছু যদি বলিস, তাহলে ফল কাটার ছুরিটা তোর গলায় চালিয়ে দিব। আগেই তো আমায় খুন করেছেন, এখন আর কি বাকি আছে? মানে? কিছু না, এখন রাখছি। ইচ্ছে হলে বাসায় যেন আসে। আল্লাহ হাফিজ। ওই শোন, হুম। কালকে দেখা করবো ইনশাআল্লাহ। এখন কাজ না থাকলে ঘুমিয়ে পড়, ভালো লাগবে। ঠিক আছে। ওর থেকে উত্তর পেয়ে কল কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে আবার বিছানায় গা এলিয়ে দিলাম। সিলিংয়ে অনবরত ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে একগাল হেসে উঠলাম। আমার ভাবনার জগৎ দখল করে থাকা তিলপরিকে নিয়ে ভাবতে লাগলাম, তিলপরি, আমি কি প্রেমে পড়েছি? কেন যেন মনে হচ্ছে এবার আমার জীবনেও প্রেমের আবির্ভাব হয়ে যাবে। হয়তো হয়ে গেছে, কিন্তু আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। তুই কি দূর করে দিবি? এই যে আমার মনে চলা দ্বিধাদ্বন্দ্ব। পাশের রুম থেকে মার ডাক কানে এলো, মিরাজ, বাপ খাবি না রাতে? আসছি মা। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। জীবনের প্রথম এমন কাঠফাটা রোদে কারো জন্য অপেক্ষার প্রহর গুনছি। ইদানিং আমার সাথে অনেক কিছুই হচ্ছে, যেসব ঘটনা বা বিষয়ের সাথে আমার পূর্বে পরিচয় নেই। আমি জীবনকে যেমন করে সাজাতে চেয়েছিলাম, জীবন আমাকে সেভাবে সাজাতে দেয়নি। আসলে পরিকল্পনা করে হয়তো জীবন সাজানো যায় না, কারণ জীবনের নিয়ন্ত্রণ থাকে উপরওয়ালার হাতে। তাই ওনার মর্জি মতোই জীবনকে মানিয়ে এবং সাজিয়ে নিতে হয়। ভার্সিটির সামনে বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখছি বারবার। অপেক্ষাটা মনে মনে ভালো লাগলেও বাইরে প্রকাশ করছি একরাশ মেকি বিরক্তি। চোখের সামনে কাউকে হেঁটে আসতে দেখে ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল আমার। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়াতেই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি আমার ভার্সিটিতে কি করছেন? মৃদু হেসে জবাব দিলাম, কালকে রাতে না বললাম আজকে দেখা করব? আশ্চর্য, তাই বলে আপনি আমার ভার্সিটিতে চলে আসবেন? তাতে কি এমন ক্ষতি হলো তোর তিলপরি? আপনি প্লিজ এখান থেকে যান। দুটো দিব এখন কানের গোড়ায়। বেশি পাকনা হয়ে গিয়েছিস। সমস্যা কি তোর? আমি ভার্সিটিতে এসেছি তো কি হয়েছে? এখন চুপচাপ আমার সাথে চল। যাব না আমি। বলেই অন্যদিকে তাকিয়ে রইল। হঠাৎ আমার চোখে পড়ল ওর বান্ধবী সুস্মিতাকে, যাকে কিছুদিন আগে ওর বাসায় দেখেছিলাম। তিলপরিকে টাইট দেবার জন্য এই মুহূর্তে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সানগ্লাসটা নাড়িয়ে খলনায়কের ভাব নিয়ে বললাম, এটা তোর বান্ধবী সুস্মিতা না? পিছনে ফিরে সুস্মিতাকে দেখে বলল, হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো অনেক কিছু। এখন তুই যদি আমার সাথে না যাস, তাহলে আমি গিয়ে সুস্মিতাকে বলে দিব আমরা দুইজন দুইজনকে। পুরো কথা শেষ করার আগেই তিলপরি অনুরোধের সুরে বলতে লাগলো, না না ভাইয়া, প্লিজ এমন করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। হঠাৎ ওর কি যেন হলো, হাত ভাঁজ করে গম্ভীর একটা ভাব নিয়ে
আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয়েছে আমি এসব বলবো? আমি তো সত্যি এটাই ভেবেছিলাম, কিন্তু ও মাইরি এত সুন্দর অভিনয় করতে পারে সেটা তো আমার জানাই ছিল না। ওর এমন অভিনয়ে আমি চুপসে গেলাম। শুকনো একটা ঢোক গিলে অন্য আরেকটা দুষ্টবুদ্ধির আশায় ভাবতে শুরু করলাম। আমাকে 1-2 মিনিট পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? ভাবছি তোর বান্ধবীকে প্রপোজ করে দেই। দেখতে তো হেব্বি জোস, আর আমিও সিঙ্গেল থাকবো কত। তার চেয়ে ওকে পটিয়ে। আবারও পুরো বাক্য শেষ করতে পারলাম না। তাচ্ছিল্যে সুরে তিলপরি বলতে শুরু করলো, প্রপোজ না, একেবারে বিয়ে করে বাসায় নিয়ে যান। তারপর খবরের কাগজে আপনার ছবি ছাপা হবে আর হেডলাইন হবে, হিন্দু মেয়েকে বিয়ে করে ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরাজ আকরার। বলে মাটিতে তাকিয়ে ধিক্কার জানাতে বলল। ছি! আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ যেটা ভেবে বলতে নেই সেটা না হয় উল্টোটা হচ্ছে। তাই নীরবতা আঁকড়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড কি যেন ভেবে তিলপরি এবার হাঁটতে শুরু করলো, কিন্তু আমি ওর হাতটা আচমকা ধরে ফেললাম। এতে ও আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, হাত ধরেছেন কেন? দেখুন, ভার্সিটির সামনে এসব নাটক করবেন না, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ছাড়ুন আমার হাত। দাঁতে দাঁত চেপে বললাম, দেখো আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। ভালো করে বলছি, আমার সাথে চলো, নয়তো আমি যে কি করব সেটা নিজেও জানি না। ভয় দেখাচ্ছেন আমাকে? স্বাভাবিক গলায় প্রত্যুত্তরে বললাম, ভয় নয়, অনুরোধ করছি। সবাই তাকিয়ে আছে, প্লিজ চলো। আগে হাত ছাড়ুন। যাবি কিনা সেটা আগে বল, তবে এভাবে যদি রাজি না হোস তাহলে কোলে করে নিয়ে যাব। কেন? আপনার বউ আমি যে আমাকে কোলে নেবেন? নাকি 2 মাসের বাচ্চা মনে হয়? তোর মতো ইচড়ে পাকা মেয়ে কি করে 2 মাসের বাচ্চা হবে? আর বউ বা বাচ্চা না হলে কি কোলে নেওয়া যায় না? ও জবাব না দিয়ে মুখটা গোমড়া করে অন্যদিকে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। বাইকে চড়ে বসে ওকে বললাম, এই যে ম্যাডাম, উঠুন এবার। অন্যদিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে বাইকে চড়ে বসলো, আর আমি একগাল হেসে বাইক চালাতে মন দিলাম। মিঠেল হাওয়ার সাথে তাল মিলিয়ে চলছে আমার বাইক। বিকেলের এই সময় এসে আকাশ নিজেকে সাজিয়েছে অপূর্ব সুন্দর রঙে। চারপাশ থেকে যানবাহনের বিরক্তিকর শব্দ এলেও তিলপরিকে নিয়ে বাইক চালানোর মুহূর্তটা খুব উপভোগ করছি। হুট করে তিলপরি আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? অনর্গল বলে দিলাম, তোকে খুন করে মেঘনায় ভাসিয়ে দিতে। ফাজলামো করছেন? ফাইজলামো মনে হলে কি করার, কিন্তু আমি তো খুন করতেই যাচ্ছি। বিরক্তির সুরে বলবো, আজকের দিনটাই খারাপ, নয়তো আপনার সাথে কেন দেখা হবে? সুস্মিতার সামনে এমন নাটক না করলেও পারতেন। এটা যেই পরিমাণে পাজি, আমাকে জ্বালিয়ে মারবে। ওকে আরেকটু রাগাতে বললাম, আমার কিন্তু মেয়েটাকে ভালো লেগেছে। ইস, মুসলিম হলে কত ভালো হতো। আপনার মতো এমন ছ্যাঁচড়া আমি আমার জীবনেও দেখিনি। ছি! ওর কথায় আমি এবার হাসতে শুরু করলাম। আমাকে হাসতে দেখে কপট রাগ নিয়ে বলল, হাসি বন্ধ করে মনোযোগ দিয়ে বাইক চালান। ওকে ওকে। প্রায় 20 কি 25 মিনিট পর গন্তব্যে পৌঁছে গেলাম। বাইক থামিয়ে তিলপরিকে বললাম, এসে গেছি। ও ধীরে ধীরে নেমে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এলাম? জানি না, তুই নিজে গিয়ে না হয় দেখে নিবি। রাগ তো তোর, কিন্তু চল আমার সাথে। তিলপরিকে সঙ্গী করে হাঁটতে শুরু করলাম। বাধ্য মেয়ের মতো তিলপরিও হাঁটছে আমার পিছু পিছু, তবে চিন্তামগ্ন হয়ে। ওর কৌতূহল বাড়াতে আর ইচ্ছে করছে না বলে শান্ত গলায় বলতে শুরু করলাম, বিদেশে চলে যাব, তাই ভাবলাম তোকে কিছু কিনে দেই, সেই জন্যই তো শপিং এ আসা। আমার কথায় হঠাৎ তিলপরি থমকে গেল। মুখটা মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল। কিসের ভাবনায় যেন ও খুব করে বিভোর হলো। ওকে এমন দেখে আমি জিজ্ঞেস করলাম, তিলপরি দাঁড়িয়ে পড়লি কেন? আপনি কবে চলে যাবেন? এই যে আদ্রিতার বিয়ের পর। ও, মলিন মুখে ছোট্ট করে জবাব দিয়ে আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তিলপরি। আমি ওকে তাড়া দিয়ে বললাম, চল এখন। দাঁড়িয়ে পড়লি কেন আবার? আমার কিছু লাগবে না, বাসায় যাব আমি। হাত ভাঁজ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, লাগবে না কেন? আপনার মতো জঘন্য মানুষের কাছ থেকে আমি শুধু একটা জিনিসই চাই, দেশে থেকে দেশের জন্য কিছু করুন। সবাই যদি বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তাহলে এই দেশের হাল কে ধরবে? লেকচার তো ভালোই দিতে জানিস দেখছি, কিন্তু আমার এখন এসব শুনতে ইচ্ছে করছে না। তাই চল, নয়তো আবার টানাটানি করব। শান্ত চাহনি কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলো, আমার হাত ধরার এত শখ কেন আপনার? আর একবার যদি হাত ধরেন তাহলে সারা জীবন ধরে রাখতে হবে, পারবেন কি সেটা? ওর এমন কথায় আমি থতমত খেয়ে গেলাম। ছেলে হওয়া সত্ত্বেও লজ্জা নামক জালে জড়িয়ে চঞ্চল হতে শুরু করলো আমার চোখ।
এমন পাবলিক প্লেসে ওর কাছে হেনস্থা হওয়ার ইচ্ছে নেই, তাই বিষয়টা এড়িয়ে যেতে বললাম। সবাই শপিং মলে ঢুকবে আর বের হবে, আমরা দুইজন মনে হয় রাস্তা আগলে দাঁড়িয়ে আছি। চল ভেতরে যাই। আমার সত্যিই কিছু লাগবে না। আমি তো তোকে দিতে চাই, নিবি না? তিলপরি মাথা নুইয়ে চুপটি করে রইল। আমি ওকে আবার বললাম চল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে এবার পা বাড়ালো সামনের দিকে। আমিও ওকে নিয়ে ঢুকে পড়লাম একটা দোকানে। প্রায় 5-7 মিনিট ধরে বললাম নিজে কিছু পছন্দ করে কিনতে, কিন্তু রাজি হলো না। অবশেষে ওর খালি পা দেখে আমার মনে হলো অমন পায়ে হয়তো কোনো কিছুর কমতি আছে, তাই দোকানদারকে বললাম কিছু তো পছন্দ করছে না, আঙ্কেল আপনি বরং আমাকে নূপুর দেখান। ঠিক আছে। দোকানদার আঙ্কেল নূপুর আনতে গেলেন, আর আমি নিজের শরীরটা মৃদু দুলিয়ে তিলপরির দিকে তাকালাম। হাত ভাঁজ করে মেয়েটা মাটিতে তাকিয়ে আছে একরাশ বিরক্তি নিয়ে। ওকে বোঝা সত্যি আমার সাধ্যের বাইরে। কখন যে মেজাজ কিরকম হয় কে জানে। আমি 2-3 মিনিট ধরে তাকিয়ে দেখছি ও চোখ তুলে আমার দিকে দেখে কিনা, কিন্তু মেয়েটা কেবল নিচেই তাকিয়ে রইল। তাই আমি ওকে ডাকলাম, এই কি ভাবছিস? কিঞ্চিত আটকে উঠে এবার তাকালো আমার দিকে। স্বাভাবিক গলায় জবাব দিল, কিছু না। ভাবছিলাম কিছু বলবো, কিন্তু এর মাঝে নূপুর নিয়ে হাজির হলেন দোকানদার। সবগুলো দেখে ভারী কাজ করা একজোড়া নূপুর আমার পছন্দ হতেই তিলপরিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম এটা কেমন। ও দেখলো কি দেখলো না আমায় জবাব দিল ভালো। ওর জবাবে সন্তুষ্ট হতে না পেরে আমি বললাম শুধু ভালো? এত সুন্দর একটা জিনিসকে এমন শুকনা মন্তব্য দিলি? নিঃসংকোচে জবাব দিল, পাশে পচা নালা আছে, সেখান থেকে পানি এনে ভিজিয়ে তারপর ভেজা মন্তব্য করুন। ওর কথায় দোকানদার হেসে উঠল। আমি ওকে কিছু না বলে দোকানদারকে বললাম, আঙ্কেল এটা প্যাকিং করে দিন। ঠিক আছে। নূপুর কিনে আর শপিং মল থেকে বেরিয়ে কিছু চকলেটও কিনে নিলাম। এরপর বাইকে চড়ে রওনা করলাম ওর বাসার উদ্দেশ্যে। বাইক চালাতে চালাতে হঠাৎ লক্ষ্য করলাম তিলপরি মুখখানা বেশ গম্ভীর করে বসে আছে। ছোট্ট আয়নাতে ওর মলিন মুখখানা দেখে খুব ইচ্ছে হলো কারণটা জানতে, তাই নরম সুরে জিজ্ঞেস করলাম, তিলপরি মন খারাপ কেন তোর? না, আমি ঠিক আছি। মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারিনি। আমার চোখের মিথ্যা কথাটা খুব সহজেই ধরা পড়ে গেল, কিন্তু এই মুহূর্তে আর ইচ্ছে করলো না ওকে কিছু বলতে, তাই বাইক চালাতেই মন দিলাম। প্রায় 10 মিনিট পর ওর বাসার কাছে এসে বাইক থামালাম। সেই গম্ভীর মুখখানা নিয়ে তিলপরি নেমে দাঁড়াতেই বললাম, তিলপরি শোন। নিঃশব্দে আমার দিকে ঘুরে তাকালো। আমি সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলাম, এবার বলতো কি হয়েছে তোর? বললাম তো কিছু হয়নি। চঞ্চল চোখে ওর বলা মিথ্যা কথাটা আমি বুঝতে পেরে ধমকে সুরে বললাম, বোকা পেয়েছিস আমাকে? বারবার বলছিস কিছু হয়নি কিছু হয়নি। কিছু যদি নাই হয় তাহলে তোর ফকফকা মনের আকাশে কালো মেঘ কেন জমে আছে? কারণ সূর্যটা নেই, হারিয়ে গেছে, হয়তো হারিয়ে যাবে। অবাক হয়ে, মানে? সারা জীবন মানে মানে করেই পার করে দিন। যেদিন মানেটা বুঝতে পারবেন সেদিন হয়তো খুব দেরি হয়ে যাবে। বলেই চলে যেতে নিলে আমি ওর হাত টেনে ধরি, আর ও আমার হাতটা এক নজর দেখে আর চোখে তাকিয়ে বলল, আবার আমার হাত ধরেছেন কেন? ভুলে গেছেন আমি কি বলেছিলাম? আর একবার হাত ধরলে সারা জীবন। ওর কথার মাঝে বলে উঠলাম, সারা জীবন হাত ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোর রাগ আর মিষ্টি অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব নিতে পারবো। আমার বিশ্বাস আমি পারবো তোর রাগ এবং অভিমান ধুয়ে মুছে তোর তিলওয়ালা মুখে হাসি ফোটাতে। তবে জানা নেই সে অধিকার আমার আছে কিনা। বলেই ওর হাতে নূপুর আর চকলেটের প্যাকেটটা ধরিয়ে দিয়ে হাত ছেড়ে দিলাম। সোজা হয়ে বাইক স্টার্ট দিতেই ও আমায় বলল, আমি আগেই বলেছি অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তবে কারো যদি আদায় করার ইচ্ছে না থাকে তাহলে সেখানে বলার মতো কিছু নেই। এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার চেয়ে ছোট হয়েও ভালোই লেকচার দিতে পারিস। লেকচার দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। পুরো ভামকে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি, তবুও বোঝে না। দায়সারা ভাব নিয়ে বললাম, বুঝে কিন্তু বুঝতে চায় না। আমার কথায় হঠাৎ তিলপরির মুখ কাচুমাচু হয়ে গেল। লজ্জা নেমে এলো ওর চোখের পাতায়। অস্থিরতা বিরাজ করছে যেন ওর মাঝে। কি বলবে সেটা হয়তো বুঝতে পারছে না। তিলপরি, আপনি এখন বাসায় আসেন না কেন? ওই দিন তো দেখা করলাম তোর সাথে। সেটা তো 4-5 দিন আগের কথা। আগে তো প্রতিদিন আসেন, কম হলেও একবার, কিন্তু ইদানিং আসেন না কেন বলুন তো? আজকে তুই সবার সাথে শপিং এ এলেই তো দেখা হতো, আসলি না কেন? আমার এইসব শপিং টপিং ভালো লাগে না, তাই ইচ্ছে করেই যাইনি। আর ভার্সিটি থেকে আসতে দেরি হবে ভেবেছিলাম, তাই মামার বাসায়ও যাইনি। হঠাৎ কি ভেবে যেন বলে দিলাম তুই না অন্যরকম। আবার উদ্ভট কথাবার্তা বলছেন? আচ্ছা আমি যাই বলি, তোর উদ্ভট মনে হয় কেন? আর এমন শান্ত মেজাজের মেয়ে হওয়া সত্ত্বেও আমার জন্য এত এত রাগ তুলে রাখিস কেন? সেই কারণটা আপনি জানেন এবং বোঝেন, তাহলে আমায় আবার কেন জিজ্ঞেস করছেন?
সেটা যে ভুল আর মিথ্যা আমি বলার বহু চেষ্টা করছি এবং করে যাচ্ছি, কিন্তু তুই তো শুনতেই চাস না। বাদ দিন এসব। খেয়েছেন দুপুরে? না, কেন? সুযোগ পাইনি। আপনি কি সবাইকে কাপড় চোপড় পছন্দ করে দিচ্ছেন? না, আমি তো খাম্বার মতো কেবল দাঁড়িয়ে আছি। তাহলে যান, চটপট কিছু খেয়ে আসুন। ইচ্ছে করছে না। আর একবার শুধু বলবো খেতে, যদি না যান তাহলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। দায়সারা ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, কি করবি? আমায় খুন করবি? না, আমি নিজের ক্ষতি করতে রাজি, অন্য কারো নয়। ঠিক আছে, যাচ্ছি। খেয়ে আবার কল করে জানাবেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার জানাতেও হবে? ইয়েস, কজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। ঠিক আছে, জানবো। এখন রাখছি। হুম। কল কেটে ফোনটা হাতে মার সামনে এসে দাঁড়িয়ে বললাম, মা, কিছু বলবি বাপ? তোমরা কেনাকাটা করো, আমি বরং কিছু খেয়ে আসি। পাশ থেকে খালামণি জিজ্ঞেস করলো, তুই না খেয়ে আসছিস? হ্যাঁ, ইচ্ছে করেনি তাই দুপুরে খাইনি। মা বলল, ঠিক আছে, তাহলে কিছু খেয়ে আয়। তাড়াহুড়ো করিস না, আমাদের এখনো অনেক দেরি। যদি আমি আসার আগে শেষ হয়ে যায় তাহলে আমাকে কল করবে। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে বসে আছি। ভাবলাম খাওয়া তো শেষ, এবার ওকে কল করে জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে চটপট ওকে কল করলাম। প্রায় সাথে সাথেই কলটা রিসিভ করে বলল, হ্যালো। ফোন কি হাতে নিয়ে বসেছিলি? আমার ফোন আমি হাতে নিব কি পায়ে তাতে আপনার কি? খেয়েছেন কিনা সেটা আগে বলুন। হ্যাঁ রে বাবা, খেয়েছি। তা কি করছিস? গল্পই পড়ছি। এখনো? হুম। কোন গল্প? সে ভালোবাসে নাকি বাসে না? সুমধুর কণ্ঠে আবারও তিলপরি বলল, সে ভালোবাসে নাকি ভালোবাসে না, ছোট্ট এই বাক্য মুহূর্তেই অনুভব করলাম নিজের মাঝে থাকা সমস্ত ক্লান্তি আর অবসাদ দূর হয়ে গেছে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে নিজের মাঝে, আর আমার মনটাও বেখেয়ালি হয়ে গেছে। বেখেয়ালি মন নিজের অজান্তেই ওকে বলে উঠল, হয়তো বাসে। মানে? তিলপরির প্রশ্নে কিঞ্চিত আটকে উঠলাম আর বুঝতে পারলাম আবারও কিছু একটা উল্টাপাল্টা বলছি। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলে বললাম, বাসায় তো একা, ভয় করছে কি? আমি রাতেও একা ছিলাম, 12টা অবধি। মা যখন মামার বাসায় ছিল প্রত্যয়কে নিয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বলিস কি, ভয় করেনি? না, মুভি দেখে সময় কাটিয়েছিলাম, আর পরে বাবা বাসায় চলে এসেছিল। তাছাড়া আমার একা একাই ভালো লাগে। হঠাৎই আমার সুস্মিতার কথা মনে পড়লো বলে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবী সুস্মিতা কেমন আছে রে? 0118992। ফোন নাম্বারের মতো কিছু একটা বললো তিলপরি, কিন্তু আমার ঠিক বোধগম্য হচ্ছে না বলে ওকে জিজ্ঞেস করলাম, এসব কি? এটা সুস্মিতার ফোন নাম্বার, ওকে কল করে নিজেই জেনে নেবেন। রাখছি এখন, আল্লাহ হাফিজ। ওই শোন, আমার ডাকাডাকি সম্পূর্ণ উপেক্ষা করে কলটা কেটে দিল। ফোন হাতে ভাবছি ওকে কল করব, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো, এত রাগ যখন আমার উপর, তাহলে রাগ নিয়ে বসে থাক। ভাঙা মনে আমি তোর রাগ, সব সময় রাগ করে, এত রাগের কি আছে? 15-20 দিনের মতো হয়ে গেছে আমি খালামণিদের বাসায় যাই না। এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা নিয়ে। আজকে হাতে কোনো কাজ নেই, আবার ক্লাসও নেই, তাই বাইকে চড়ে ছুটে এলাম খালামণিদের বাসায়। কলিং বেল বাজিয়ে আশা করেছিলাম তিলপরি দরজা খুলে দিবে, কিন্তু খালামণি এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, এতদিনে তোর আমার কথা মনে পড়লো? আসলে পাসপোর্ট আর ভিসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই বলে কি মাকে ভুলে গিয়েছি? মনে রাখার নমুনা তো দেখলাম, একবারও এসে দেখা করে গেলি না। এই তো এসেছি। হ্যাঁ, 1 মাস পরে। আয় ভেতরে। চলো। এদিক সেদিক তাকিয়ে খুঁজতে শুরু করলাম তিলপরিকে, কিন্তু কোথাও না পেয়ে খালামণিকে জিজ্ঞেস করলাম, তিলপরি কোথায় খালামণি? ভার্সিটিতে গেছে, একটু পরে চলে আসবে। তুই বস, আমি একটু আসছি। ঠিক আছে। সকাল 11:30, সোফায় বসে কফিটা উপভোগ করছি, আর ফাঁকে ফাঁকে ফেসবুকে উকিঝুঁকি বাড়ছি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। মেইন দরজার সাথে ড্রয়িং রুম, তাই ভাবলাম দরজাটা আমি খুলে দেই। কফির মগটা টেবিলে রেখে চলে এলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি তিলপরি দাঁড়িয়ে আছে ক্লান্ত মনে। আমি হাসতে চেয়েও না হেসে মেকি রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার প্রশ্নে তিলপরির চোখ গিয়ে কপালে উঠল। কিছু বলছে না, কেবল গোল গোল চোখ করে তাকিয়ে আছে বলে আবার জিজ্ঞেস করলাম, বলছেন না কেন, কে আপনি? আবার একই প্রশ্ন শুনে চোখ মুখ খিচে তিলপরি পাল্টা প্রশ্ন করলো, আজকে কি উল্টাপাল্টা জিনিস বেশি খেয়েছেন? চেনা জানা না থাকলে কি মানুষ উল্টাপাল্টা জিনিস খায়? সরে দাঁড়ান তো সামনে থেকে, আমার অসহ্য লাগছে এই মুহূর্তে আপনাকে। আমি ঠাই জায়গায় এবার হাত ভাঁজ করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললাম, আশ্চর্য, অপরিচিত একজনকে বাসায় ঢুকতে দিব কেন? এরপর তো আমাকে খুন করে বাসার সব জিনিসপত্র হাতিয়ে নিবে। ভার্সিটি থেকে হেঁটে এসে আপনার এসব আজেরা বকবক ভালো লাগছে না আমার। এসব বকবক নিয়ে অন্য কাউকে শোনান।
বলেই পাশ কাটিয়ে চলে গেল। আমি বিস্মিত হয়ে পিছন থেকে বলে উঠলাম, এতটা পথ হেঁটে কেন এলি? আমার দিকে না ফিরে জবাব দিল, রিক্সা না পেলে আমি কি করব? আমাকে তো কল করতে পারতিস। নাম্বার মনে নেই। কি? আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম, আর ও জবাব না দিয়ে হনহন করে ভিতরে চলে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার আগের জায়গায় বসে কফিতে মন দিলাম। মিনিট 10 পর বেশ হন্তদন্ত হয়ে আমার সামনে দাঁড়ালো তিলপরি। ওকে বেশ বিস্মিত আবার রাগী মনে হচ্ছে, তাই শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিছু বলবি? আসুন আমার সাথে। কোথায়? উফ, এত প্রশ্ন করেন কেন? বসি আসতে তো আসুন আমার সাথে। আমি উঠতে উঠতে খানিকটা জোরে নিজেকে বললাম, এই মেয়েকে নিয়ে যে কোথায় যাব? জাহান্নামে হয়েছে। বাজে কথা না বলে চলো তো। আর কথা না বাড়িয়ে আমাকে নিয়ে চলে এলো নিজের রুমে। এসে দেখি ওর বিছানায় কিছু উপন্যাসের বই ছড়িয়ে রেখেছে। সেগুলো দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলো, এগুলো আপনি এনেছেন? একটু হিরো হিরো ভাব নিয়ে বললাম, হ্যাঁ আমি এনেছি। হাত ভাঁজ করে কপট রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কেন? উপহার দিলাম। এতে কারণ খুঁজছিস কেন? আমি বলেছি আপনাকে আমায় উপহার দিতে? আপনি তো ঘরের গরু, তো আমায় কেন বই দিতে গেলেন? যান না, গিয়ে সুস্মিতাকে দিন, নয়তো আপনার সিনিয়র বন্ধুকে। আমাকে কে বলেছে আপনায় উপহার দিতে? আমি তো একটা পাগল, তাই তো সবাই আমার সাথেই এমন করে। এক নাগারে কথাগুলো বলে এবার থামলো তিলপরি। ওর এমন কথাই ইচ্ছে করছিল রাগে ওকে ঠাস ঠাস করে কয়েকটা চল লাগাতে, কিন্তু আমাকে শাসিয়ে এখন পাগড়িটা নিজেই কাঁদছে। কান্নাটা যদিও লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা যে আমার চোখ এড়াতে পারিনি। আর ওর ছলছল করা চঞ্চল নয়ন দেখে আমার তীব্র রাগটা ভ্যানিশ হয়ে গেল। আমি ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, ওই রাগটাই তো ভালো ছিল, আবার কাঁদছিস কেন? বিনা উত্তরে অন্যদিকে তাকিয়ে কেবল কান্না থামানোর তোড়জোড় করছে তিলপরি। আমি আবারও জিজ্ঞেস করলাম, তিলপরি কেন কাঁদছিস? নিজেকে সামলে নিয়ে আমায় বলল, আপনি এখন যান, আমার কাজ। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে। আমি চলে যাবার জন্য পা বাড়াতে তিলপরি বলে উঠল, তাড়িয়ে দিলেই চলে যেতে হয়? ফিরে তাকিয়ে বললাম, সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছি, আজীবনের জন্য নয়। তোকে বড্ড ক্লান্ত লাগছে, খেয়ে দে, বিশ্রাম কর। ঠিক আছে। কালকে তো রাগিয়েছিলাম, তাই জন্যে বইগুলো এনেছি, যাতে তোকে কষ্ট করে প্রিন্ট বা সফট কপি পড়তে না হয়। এই বলে সাথে সাথে রুম থেকে বেরিয়ে এলাম, ওকে কিছু বলতে না দিয়ে। কখনো কখনো মানুষকে একা ছেড়ে দিতে হয়, তাহলে সে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে, হয়তো কষ্টটা কাটিয়ে উঠতে পারে। বন্ধুত্বের খাতিরে আজকে আমি ফুয়াদের বাবার মুখোমুখি হয়েছি ওর বিয়ের ব্যাপারে কথা বলতে। জানি না ওকে কোনো সাহায্য করতে পারবো নাকি, কিন্তু আমি সবটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোফায় বেশ গম্ভীর মুখ করে বসে আছেন আঙ্কেল, আর ওনার সামনে বসে আছি আমি। ফুয়াদকে না জানিয়ে আমি চলে এসেছি ওর বাসায়। যদি কিছু করতে পারি তাহলে এটা ওর জন্য সারপ্রাইজ হবে, আর ব্যর্থ হলে আঘাত হবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন এটা আঘাত না হয়ে চমক হয়। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। তার উপর ছেলে মেয়েদের প্রেম টেম ঘটিত ব্যাপার আমার মোটেই পছন্দ নয়। একজন মুরব্বী হিসেবে আঙ্কেল এসব নিয়ে আপত্তি করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমিও আমার মতো করে উনাকে বুঝিয়ে যাব। খানিকটা ভেবে শান্ত গলায় উনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? এই 25 বছরে। তাহলে আপনার ছেলে হিসেবে ফুয়াদেরও তো উচিত না 25 বছরে বিয়ে করার? আমার পাল্টা প্রশ্নে আঙ্কেল চুপসে গেলেন, ইতস্তত করে বললেন, কিন্তু এসব প্রেম। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আঙ্কেল ওরা দুজন দুজনকে পছন্দ করে, না পেলে মরে যাবে বা সুইসাইড করবে, এমন হিংস্র ভালোবাসায় তারা নেই। ফাহিমা আমার আপন চাচাতো বোন, কিন্তু ফুয়াদ তো আমার বন্ধু, তাই দুজনের ভালো হবে এমন কিছুই আমি চাইবো। ফাহিমা এবং ফুয়াদ দুজনেই দুই পরিবারের অমতে বিয়ে করবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম। আপনাদের অসম্মান হবে এমন কাজও করবে না ইনশাল্লাহ। আপনি শুধু একবার ফাহিমকে আনুষ্ঠানিকভাবে দেখে আসুন, ওর সাথে আর ওর পরিবারের সাথে কথাবার্তা বলার পর আপনার যদি মনে হয় ফুয়াদের জন্য ফাহিমা উপযুক্ত নয়, তাহলে আপনি যা চাইবেন তাই হবে। বিরতিহীন কথাগুলো বলে এবার থামলাম আমি। আঙ্কেল আমার কথাগুলো শুনে কি যেন ভাবছেন। দাড়িতে হাত বুলিয়ে বেশ গমগমে গলায় বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেয়ের পরিবারের সাথে আলাপ করে দেখব, কিন্তু আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এটা ফুয়াদকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আমাকে এখন বাজারে যেতে হবে, তুমি নাস্তা করে যেও বাবা। না আঙ্কেল, আমাকে এখন বের হতে হবে, কালকে আমার মামাতো বোনের গায়ে হলুদ, তাই মাকে নিয়ে মামার বাসায় যেতে হবে। ঠিক আছে। উঠে দাঁড়িয়ে আদরের সহিত বললাম, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদের বাসা থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম নিজের বাসায়, কিন্তু বাসায় পা রাখতেই মা রেগে মেগে বলতে লাগলো, ভাইজান আমাকে বারবার বলেছিল
আদ্রিতার বিয়ের 1 সপ্তাহ আগে চলে যেত, কিন্তু তোর জন্য পারলাম। আজকে তোর যদি বউ থাকতো তাহলে কি আমাকে আর হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আগের দিন যেতে হয়? এবার মাকে খানিকটা বিরক্ত হয়ে বললাম, মা তুমি সবকিছুতে আমার বিয়ের ব্যাপার কেন টানো? আমি তো তোমাকে বলেছিলাম মামার বাসায় যেতে, কিন্তু তুমি তো রাজি হওনি। কি করে যাব? আমি চলে গেলে কি হাওয়া খেয়ে দিন পার করবে? মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আল্লাদি সুরে বললাম, উফ মা তুমি এত কেন ভাবো আমাকে নিয়ে? আমি তো বাচ্চা নই। আমার ডান গালে হাত রেখে মা বলল, সন্তানের চুলদাড়ি পাকলেও মায়ের কাছে আজীবন বাচ্চাই থেকে যায়। মায়ের কথায় মনে মনে খুব খুশি হলেও মুহূর্তেই হতাশায় ছেয়ে গেল আমার হৃদয়। তাই মলিন মুখে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে অনেক কষ্ট দেই তাই না মা? এইসব কি বলছিস বা? তুই আমাকে কেন কষ্ট দিবি? মায়ের প্রশ্নের জবাবে আমি নীরবতা আঁকড়ে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে মা বলল, আজকে তো আমাকে দিয়ে আয়, নয়তো তোর মামা রাগ করবেন। হ্যাঁ হ্যাঁ তুমি তৈরি হয়ে নাও, আমি রিক্সা নিয়ে আসি। ঠিক আছে। দুপুর 2টো নাগাদ মাকে নিয়ে চলে এলাম মামার বাসায়। এসে মধ্যাহ্ন ভোজে বসে পড়লাম সবাই। খাওয়ার ফাঁকে ফাঁকে চলছে সবার খোশ গল্প। আমার পাশে বসা বনপাগলি হঠাৎ ফোড়ন কেটে জিজ্ঞেস করলো, দিন দিন তো বুড়োর খাতায় নাম দিয়ে চলেছিস, তা বিয়েটি করবি না নাকি চিরকুমার হওয়ার জন্য মনস্থির করেছিস? নিজে বিয়ে করছিস সেটা নিয়ে খুশি থাক, আমি বিয়ে করব কি করব না সেটা তো না দেখলেও চলবে। খেতে খেতে বলল, বোন হয়ে ভাইয়ের বউ দেখতে চাওয়া কি অন্যায়? আমার মা তো এমনিতেই বিয়ের কথা বলবে, কখন সেই সুযোগের অপেক্ষায় থাকে। এখন সুযোগটা পেয়ে বলতে শুরু করলো, বউয়ের কথা আর বলিস না মা, সবাই মিলেও রাজি করাতে পারছি না। আমার কপালে হয়তো নাতি নাতনির মুখ দেখাটা লেখা নেই। মায়ের হা হুতাশ দেখে পাশ থেকে মামি বলল, চিন্তা করবে না আপা, আদ্রিতার বিয়েটা হয়ে গেলে মিরাজকে বিয়ে করানোর ব্যবস্থা করব। সবাই মিলে জোর করলে অবশ্যই বিয়ে করবে। হালকা হেসে আমি মামিকে বললাম, তার আগে আমি বিদেশে উড়াল দিব মামি। সবার আমার বিয়ে নিয়ে আগ্রহ দেখে মনে হচ্ছে এখনই হয়তো আমাকে বিয়ে করিয়ে ছাড়বে। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলাতে বন পাগলিকে জিজ্ঞেস করলাম, বন পাগলি খালামণিরা কখন আসবে রে? প্রত্যয়ের নাকি কালকে কলেজ আছে, তাই ও কলেজ থেকে ফিরলে ওকে নিয়ে ছোট ফুপি আসবে, আর কথামণি আজকেই চলে আসবে। কখন? হয়তো বিকেলে বা সন্ধ্যার পরে। ও আচ্ছা। কালকে মাকে মামার বাসায় পৌঁছে দিয়ে আমি 3টা নাগাদ বাসায় ফিরে এসেছিলাম। মা বলেছে আজকে যথাসম্ভব তাড়াতাড়ি যেতে, যেহেতু আদ্রিতার বিয়ে, সেহেতু মামার বাসায় 2-3 দিন থাকতে হতে পারে। তাই কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত আমি। বেশ তাড়াহুড়ো করেই কাজ করছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখি ফুয়াদের কল। রিসিভ করে বিছানায় বসে বললাম, হ্যালো। দোষ, কি রে, তোকে মন মরা লাগছে কেন? তুই আমার জন্য যা করলি। ফুয়াদ বলতে না দিয়ে, আরে বাদ দে সব, এখন দোয়া কর যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। তোর ঋণ আমি। ঋণের কথা শুনে কপট রাগ নিয়ে বললাম, ধুর বেটা, কিসের ঋণ? আমি তোর দোস্ত, ভুলে গেছিস? এসব ঋণের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। আমার বিয়ে না হলেও আমার আপত্তি নেই, কেন জানিস? আব্বা আমাকে বলেছে আমি জীবনেও একটা ভালো কাজ করেছি, আর সেটা হলো তোর মতো মানুষকে নিজের বন্ধু করেছি। সত্যি রে মামা, আমি ধন্য তোর মতো বন্ধু পেয়ে। সারা রাখ তো তোর তারিফ, আমার দেরি হয়ে যাবে, ফোন রাখ। কই যাবি? আজকে না আদ্রিতার হলুদ সন্ধ্যা। ও হ্যাঁ, তা মামা তুই কি বলতে পেয়েছিস? ফুয়াদের কথা ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কাকে? আর কি বলবো? কথামণিকে? না, কেন? আসলে বিদেশে যাওয়া নিয়ে অনেক ব্যস্ত কয়েকদিন ধরে, তাই বিষয়টা মাথায় একদমই নেই। আর তিলপরি রাগটাও অনেকটাই কমে এসেছে। সবকিছু মিলিয়েই আমি বিষয়টা প্রায় ভুলে গিয়েছি। কিন্তু মামা আমার মনে হয় বিষয়টা বলে ফেলা উচিত, এটা আর ঢেকে রাখা না। দেখি। ঠিক আছে, তুই যা মামার বাসায়। জানে মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। ও জানে মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। জানে মন জানে তুমি যে আমার,
তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। শেষ বিকেলে মাথার উপরে থাকা আলতারাঙা আকাশটা দেখে স্বস্তিতে মনটা ভরে গেল। চারপাশে এত এত মানুষের হইচই উপেক্ষা করে ব্যাগ হাতে মামার বাড়িতে প্রবেশ করতে শুনতে পেলাম গানের সুর। বাসার নিচে হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এখনো কাজ বাকি আছে। আমি পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় প্রবেশ করতেই মাকে দেখতে পেলাম, তাই সরাসরি মায়ের কাছে এসে জিজ্ঞেস করলাম, মা, ব্যাগ কোথায় রাখবো? এখানে রেখে যা, আমি পরে তুলে রাখবো। ঠিক আছে। ব্যাগ রেখে সোজা হয়ে দাঁড়াতেই চোখে পড়ল প্রত্যয়কে। আমি হাত নাড়িয়ে ডাকতে লাগলাম, প্রত্যয়, এই প্রত্যয়। বিয়ে বাড়ি বলে মানুষের যেন কমতি নেই, পা ফেলবারও জায়গা নেই, এমন অবস্থা। প্রত্যয় এদিক সেদিক তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো। চোকাচুকি হতে মৃদু হেসে আমার কাছে ছুটে এসে দাঁড়াতে আমি জিজ্ঞেস করলাম, কখন এসেছিস? ঘন্টা দুয়েক আগে। তোর হিটার বোন কই? ফ্যালফ্যাল করে হাসতে লাগলো প্রত্যয়। আমি জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? না আসলে ভাইয়া, তুমি আপুকে হিটার বললে তো তাই। কোথায় আছে সেটা বল। ছাদে উঠতে দেখেছিলাম, একটা বাচ্চা কান্না করছিল। সেই বাচ্চা আর একটা মেয়েকে নিয়ে ছাদে গেল, এখন হয়তো সেখানেই আছে। আমি কয়েক সেকেন্ড ভেবে আমি বললাম, ঠিক আছে। অতি দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে, আর মুহূর্তে থমকে গেলাম কারোর উপর আমার চোখ জোড়া নিবদ্ধ হতেই। এখন গান বেজে চলে, কিন্তু গানকে উপেক্ষা করে আমার কানে আসছে কারো মনোমুগ্ধকর হাসি। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আমি হাস্যোজ্জ্বল একটা গোলাপ আমার তিলপরীকে। গোল্ডেন রঙের লেহেঙ্গায় সে আজ নিজেকে সাজিয়েছে নিপুণভাবে। হঠাৎ আমার সাথে চোকাচোকি হতেই ওর হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি এখনো ওর ভাবনায় ডুবে আছি। এর আগেও আমি বহুবার ওকে সাজতে দেখেছি, কিন্তু আজকে আমার কাছে ওকে অন্যরকম লাগছে, একদম অন্যরকম। খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তিলপরি, আর সাথে একটা মেয়ে যে কিনা কোলের বাচ্চাটার সাথে খেলা করছে। গানের শব্দে আমার কান অব্দি ওর কথা আসবে না ভেবে তিলপরি চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন কি? ওর ডাকে ভাবনার ঘোর কাটলো আমার। আমি নিঃশব্দে ওদের কাছ থেকে দাঁড়িয়ে মেয়েটাকে বললাম, নিজে যেতে বলেছে। মেয়েটা ঠিক বুঝতে পারিনি এমন ভঙ্গিতে আমায় জিজ্ঞেস করলো, আমাকে হ্যাঁ। কে ডাকছে? জানি না, আমাকে বলেছিল তাই আমি বললাম। ঠিক আছে। এই বলে মেয়েটা চলে গেল, আর তিলপরিও যাওয়ার জন্য পা বাড়ালো। আমি রেলিংয়ে হেলান দিয়ে হাত ভাঁজ করে ওকে ডাকলাম, ওই তুই কই যাস? গম্ভীর একটা ভাব নিয়ে ফিরে দাঁড়ালো আমার দিকে। বিনুনিটা পিছন থেকে ডান পাশে এনে আমায় জিজ্ঞেস করলো, তাহলে কি করব? সব সময় মেয়েটার এমন গাম্ভীর্য আমার পছন্দ হয় না, এই মুহূর্তেও হচ্ছে না। তাই সোজা হয়ে ধমকে সুরে বললাম, থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। এত ভাব কিসের তোর? চুপচাপ এখানে দাঁড়া। উল্টো ডাক দেখিয়ে আমায় বলল, আপনি কোন হৌড়ি দাস পাল, যার আগে আমি ভয় পেয়ে যাব? বলে হাঁটতে শুরু করলো। আমিও রেগে ওকে টেনে ছাদের দেয়ালে ঘেঁষে এনে দাঁড় করিয়ে দিলাম। দুই হাতে দেয়াল আঁকড়ে ওর দিকে ঝুঁকে এসে দাঁড়ালাম। দেয়াল আর আমার মাঝখানে দাঁড়িয়ে ভয়ে তটস্থ হয়ে গেছে তিলপরি। আমি দাঁতের দাঁত চেপে ওকে বললাম, একবার নড়েছিস তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। কাপা কাপা গলায় আমাকে জিজ্ঞেস করলেন, কি 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 করছেন? আমি মেঝেতে তাকিয়ে চুপ করে রইলাম কিছুটা সময়। দীর্ঘশ্বাস ফেলে এবার বলতে শুরু করলাম, আমি কিছু বলতে চাই, প্লিজ আজকে অন্তত আমাকে বলতে দেন। ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথাটা নাড়ালো তিলপরি। আমি মৃদু হেসে বলতে লাগলাম, সেদিন আমি মজা করে বলেছিলাম আমি কনককে ভালোবাসি। ওকে কিভাবে ভালোবাসবো বল? ও তো শুধু আমার বন্ধু, তাছাড়া ও বিবাহিত। ওর জীবনে কিছু সমস্যা চলছে, তাই বন্ধু হিসেবে আমি কনককে সহযোগিতা করেছি। যেদিন বলেছিলাম আমি কনককে ভালোবাসি, সেদিন থেকে তুই আমাকে ভাইয়া ডাক ছেড়ে দিয়েছিস। কেন করলি এমন? এত অভিমান কিসের জন্য? মাথা নুয়ে চুপটি করে আছে তিলপরি। ওকে নীরব দেখে আমি বলতে লাগলাম, প্রত্যয় আমার পকেট থেকে যে সিগারেটের প্যাকেটটা বের করেছিল সেটা আমার নয়। এইসব ছাইপাশ আমি খাই না, তবে হ্যাঁ মাঝে মাঝে বিয়ার খাই। বিয়ার বলতেই বিস্মিত নয়নে তাকালো আমার দিকে। ওর চাহনিতে এবার আমি চুপসে গেলাম। তাড়া দিয়ে বললাম, আরে সব সময় না, বন্ধুদের সাথে কোনো পার্টি হলে এই একটু একটু, কিন্তু সিগারেটের নেশা আমার নেই। জানিস, এই কথাগুলো তোকে বলার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে আজকে বলতে পেরে নিজের উপর থাকা বোঝাটা যেন হালকা হয়ে গেছে। একটু বিরতিতে বললাম, সব তো বলে দিলাম, এখনো কি অভিমান করে থাকবি? ওর নামিয়ে রাখা চোখ জোড়ায় স্থির হয়ে আছে, সুসজ্জিত মুখে চিন্তা ছেয়ে গেছে। হঠাৎ চোখ জোড়া তুলে রাগী ভাব নিয়ে আমাকে বলল, সরে দাঁড়ান। হঠাৎ এমন কিছু বলবে তিলপরি আমার ধারণা ছিল না, তবে চট করে বলা কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি?
বলছি আমার সামনে থেকে সরে দাঁড়ান। কিন্তু আমার কথার মাঝে হাতের নিচ দিয়ে সরে গেল তিলপরি। ছাদের দরজার কাছে এসে শান্ত গলায় আমাকে ডাকলো। শুনুন। ও চলে যেতে হঠাৎ নিজের উপর রাগ কাজ করছিল, আর সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু ওর ডাকে আমি কৌতূহল নিয়ে ওর দিকে তাকাতে আমাকে বলল, অভিমান করলেও কারো কারোর উপর সেটা ধরে রাখা যায় না। আপনি কেমন সেটা অনেকটাই জানি আমি। আর ভাই ডাকা বন্ধ করেছি অন্য কারণে। বিস্মিত নয়ন আমি বললাম, কোন কারণে? না জানার ভান কতদিন করবেন? এবার তো বুঝান যে আপনি সব বুঝেন। ওর কথায় আপনি থেকে মাথা নুইয়ে এলো আমার। এটা সত্যি যে আমি না বোঝার ভান করে থাকি, কিন্তু কতটুকু বুঝতে পারছি সেটাও জানি না। তাহলে ওকে কি করে বোঝাবো? আমি সবটা বুঝি, সবটা জানি। ভেবেছিলাম উত্তর না পেয়ে তিলপরি চলে যাবে, কিন্তু তাচ্ছিল্যের সুরে আমায় জিজ্ঞেস করলো, পাঞ্জাবি পরে জামাই সেজে এসেছেন কেন? আদ্রিতা আপুর ননদের জন্য? ওর কথায় আমার চোখটা ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলতে লাগলাম, কি মেয়ে রে বাবা, লজ্জা যেন এক বিন্দু নেই ওর মাঝে। এক হাতে বিনুনিটা ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? শুকনো একটা ঢোক গিলে নিজেকে বাইরের দিক থেকে গম্ভীর করে জিজ্ঞেস করলাম, খুব বেশি বলছিস না? আপনি করতে পারবেন আর আমি বললেই দোষ? কি করেছি আমি? আপনাকে বলতে হবে ছ্যাঁচড়া। তবে রে বলে ওকে দৌড়ানি দেবার জন্য পা বাড়ালাম, কিন্তু ওর আগেই হাসতে হাসতে তিলপরি ছুটে পালালো আর যাবার আগে বলে গেল, হায় আল্লাহ। রাত 11টা, এখনো হলুদ সন্ধ্যা অনুষ্ঠান চলছে। আমি স্টেজের এক কোণে বসে আছি প্রত্যয়ের সাথে। আমার চেয়ে বয়সে ছোট হলেও প্রত্যয়ের সাথে আমার আড্ডা দিতে জম্পেশ লাগে। ওর সাথে কথার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছি ফেসবুকে। হঠাৎ একটা ভয়েস মেসেজ এলো তিলপরির থেকে। আর 10 মিনিটের ভয়েস মেসেজ দেখে আমার চোখ গিয়ে উঠল কপালে। অবাকের চরম সীমানায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ভয়েস মেসেজ কেন? তাও আবার এতক্ষণের ভাবনায় ছেদ পড়ল আবার আসা মেসেজে। সেখানে লেখা আছে, ভয়েস মেসেজটা একা শুনবেন। এই মুহূর্তে আমার মেসেজটা শুনবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ও আবার মেসেজ দিয়েছে বলে খুব ইচ্ছে করছে শুনতে। পাশে প্রত্যয় বসে আছে, আর হইচইতে কিছু বুঝতে পারবো না। তাই উঠে দাঁড়িয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বললাম, তুই বস, আমি একটু আসছি। কোথায় যাবে ভাইয়া? একটু কাজ আছে, বেশিক্ষণ লাগবে না, তুই অপেক্ষা কর। ঠিক আছে। দ্রুত পায়ে বাসার ভেতরে এসে ব্যাগ থেকে ইয়ারফোন হাতে নিলাম। সবাই স্টেজে আছে বলে বাসা পুরো ফাঁকা। ছুটে আসার দরুন অসহ্য গরম লাগছে, তাই ফ্যানটা ছেড়ে বিছানায় বসে পড়লাম। ইয়ারফোন কানে গুজে ভয়েস মেসেজটা প্লে করলাম। লোকে বলে মেয়েরা ভালোবাসে মনে মনে, খুন হলেও মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু আমি ভালোবাসার জন্য বেহায়া হয়ে গেলাম। নিজের ভালোবাসা নিজেই জাহির করতে যাচ্ছি। বহুবার আমি ইশারায় বুঝিয়েছি আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। জানেন, এই ভালোবাসা নামক অনুভূতিটা আমার মাঝে কাজ করতে শুরু করে যখন আপনি বলেছিলেন কনক আপুকে আপনি ভালোবাসেন। এটা শুনে আমার খুব রাগ হয়েছিল, ইচ্ছে করেছিল নিজ হাতে আপনাকে খুন করতে। কিন্তু এই রাগ কেন হতো আমার, সেটা আমি বুঝতে পারতাম না। তবে ধীরে ধীরে অনুভব করি আমি আপনাকে ভালোবাসি, আর সেই জন্য আপনার ভাগ দেওয়ার প্রশ্নে নিজের মধ্যে ক্রোধের জন্ম হয়েছিল। ভালোবাসার মানুষকে কি ভাইয়া ডাকা যায়? তাই তো ছেড়ে দিয়েছিলাম ভাইয়া সম্বোধন। আপনি আমাকে অতটা নির্লজ্জ আর পাগল ভাববেন না। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার যদি আমাকে ভালোবাসতে আপত্তি থাকে তাহলে নিঃসংকোচে আমাকে বলে দিবেন। আমি কোনো দিন আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। এমনকি ভালোবাসায় ব্যর্থ হয়ে সুইসাইডের মতো জঘন্য কাজও করব না। ভালোবাসা তো সবার জীবনেই আসে, তাই বলে সেটা পূর্ণতা পাবে এমন তো নয়। আমার জীবনেও ভালোবাসা এসেছে, সেটা না হয় অপূর্ণই রয়ে যাবে। আমি ছাদে দাঁড়িয়ে আপনার অপেক্ষার প্রহর গুনছি। যদি জবাবটা হ্যাঁ হয় তাহলে একবার ছাদে এসে জানিয়ে যাবেন, আর না হলে আসার দরকার নেই। আমি নিজেই বুঝে যাব যে আমার ভালোবাসার পরিণতিতে মৃত্যু লেখা ছিল। ভয়েস মেসেজ শেষ হতেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চারিদিকে সবকিছু থমকে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু একটা জিনিসের শব্দ শুনতে পারছি, খুব করে শুনতে পারছি। আমার হৃদয়ের স্পন্দন। বুকের বাঁ পাশে হাত রাখতে অনুভব করলাম হৃদয়টা ধুকপুক করে কারোর নামের মালা জপছে। হাত রেখে চোখ বুজে মনোযোগ দিয়ে সেটা শুনতেই অনুভব করলাম প্রতিটা স্পন্দন বলছে, তিলপরি তিলপরি তিলপরি। এটা কি সত্যি? বিশ্বাস হচ্ছে না আমার, একদমই বিশ্বাস হচ্ছে না যে তিলপরি আমাকে তার মনের কথা জানিয়েছে। আমার বুকের ভেতর খুশির জোয়ার কেন বইছে? তাহলে কি আমিও তিলপরিকে ভালোবাসি? মানুষ হতাশ হলে কপালে হাত দেয়, আর আমি অতিরিক্ত খুশির দরুন
কপালে হাত দিয়ে হাসতে শুরু করলাম। ধীরে ধীরে ইয়ারফোন খুলে উঠে দাঁড়ালাম। 2 কদম এগিয়ে থমকে গেলাম। খানিকটা ভেবে বলে উঠলাম, ছেলে হয়ে এত ভাবার কি আছে? তিলপরি মেয়ে হয়ে আমাকে মনের কথা জানিয়ে দিল, আর আমি ওর সামনে দাঁড়াতে পারবো না? বি স্ট্রং মিরাজ, বি স্ট্রং। বুক ভরে বাতাস নিয়ে হাঁটতে শুরু করলাম ছাদের উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যে ছাদে চলে এলাম। এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলাম আমার তিলপরি আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর কাছাকাছি এসে দাঁড়ালাম নিঃশব্দে। আমি এসে দাঁড়িয়ে আছি সেটা হয়তো ও টের পাইনি, তাই ওর দৃষ্টি আকর্ষণ করলাম হালকা কাশিতে। খানিকটা আটকে উঠে এবার ঘুরে দাঁড়ালো আমার দিকে। চোকাচোকি হতেই লজ্জায় নামিয়ে দিল ওর মায়াবী চোখ জোড়া। দুজনে নীরবতার মাঝে পার হয়ে গেল অনেকটা সময়। কেউ মুখ ফুটে কিছুই বলছে না। হঠাৎ নীরবতার চাদর সরিয়ে তিলপরি শান্ত গলায় জিজ্ঞেস করলো, সত্যিই চলে যাবেন বিদেশে? রেলিংয়ে হেলান দিয়ে বললাম, যাবো বলেই তো সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিন্তু কেউ একজন চায় না আমি বিদেশে যাই, তাই দেশে থেকেই কিছু করার চেষ্টা করব। এতগুলো টাকা যে নষ্ট হয়ে যাবে। নষ্ট কেন হবে? ভাবছি আমার পরিবর্তে মুকুলকে বিদেশে পাঠিয়ে দিব। তরিকে হারিয়ে বেচারা নিজেকে একদম শেষ করে দিচ্ছে। জায়গায় পরিবর্তন করলে হয়তো নিজেকে কিছুটা সামলে নিতে পারবে। তরিয়াপুকে? মুকুলের ভালোবাসার মানুষ কিন্তু মারা গেছে। ও। হঠাৎ ওর মনটা খারাপ হয়ে গেল। এমন একটা মুহূর্তে হয়তো তরি কথাটা বলা আমার উচিত হয়নি। কি করা যায় ভাবতে ভাবতে নিচে চোখ পড়লো আমার। হাতে দেখিয়ে তিলপরিকে জিজ্ঞেস করলাম, এটা কি আদ্রিতার ননদ? মেয়েটাকে দেখে তিলপরি জবাব দিল, হ্যাঁ, কেন? না, দেখতে কিন্তু অসাধারণ। ভাবছি ট্রাই মেরে দেখবো। কথাটা পুরো শেষ হওয়ার আগেই হুট করে আমার শার্টের কলার ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমারই উপর। ওর এমন কাণ্ডে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এ কি করছিস তুই? দাঁতের দাঁত চেপে আমায় বলল, কোনো মেয়ের দিকে তাকানো তো দূর, চিন্তা করলেই করব খুন আপনাকে। একেবারে খুন? হ্যাঁ। কলার ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আমি শার্টের কলার ঠিক করতে করতে জিজ্ঞেস করলাম, খুন করে দিলে এই মিষ্টি রাগটা কাকে দেখাবি? আর কে ভাঙবে তোর রাগ? কেন? আপনার প্রেতাত্মা। মানে? আপনার মাথা। বলে এবার মাথা নুইয়ে চুপটি করে রইল। লজ্জার জালে জড়িয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। ছাদের কৃত্রিম আলোয় ওর একরত্তি মুখটা দেখে মনটা আমার নেচে উঠল। আর ওর লজ্জাটা এই মুহূর্তে আমাকে খুব করে টানছে। তাই ওর লজ্জা বাড়াতে কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলতে লাগলাম, ভালোবাসি। জানিস, এই মিরাজ তোকে খুব ভালোবাসে, কিন্তু আজ অবধি বলার সাহস পাইনি। তুই আজ বলে দিলি, তাই নিজেকে আটকে না রেখে সেও বলে দিল তার মনের কথা। ওই তিলপরি, সামনাসামনি একবার বলবি কি তুই আমাকে খুব ভালোবাসিস? লাজুক হাসি দিয়ে অনবরত নাসূচক মাথা নাড়াতেই আমি চমকিত নয়নে জিজ্ঞেস করলাম, কেন? জানি না। বলে হুট করে আমার বুকে মুখ লুকালো। ওর এমন কাণ্ডে আমি উচ্চস্বরে হেসে বললাম, বলতে হবে না, আমার মন উত্তর পেয়ে গেছে। মিষ্টি পরি, এসব কি করছো মা? আমার 3 বছরের মেয়ে খাবার না খেয়ে গায়ে মাখছে বলে জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর না দিয়ে হাসছে আর খাবার নিয়ে খেলছে। ওকে কোলে নিয়ে ওর মাকে খুঁজতে শুরু করলাম। রান্নাঘরে এসে দেখি খুব ব্যস্ত সময় পার করছে সে। আমি ওকে ডাকলাম, তিলপরি। কোনো জবাব না দিয়ে নিজের কাজ করে চলেছে। এদিকে মিষ্টি পরি আমার কোলেও থাকতে চাইছে না, তাই ওকে ওর দাদি মানে আমার মায়ের কাছে দিয়ে আবার রান্নাঘরে এলাম। তিলপরির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, এখনো রেগে আছিস? বিয়ের 6 বছর হতে চলেছে, কিন্তু এই মেয়ের রাগ ঠিক আগের মতোই আছে। তবে রাগ যতটুকু তার চেয়ে বেশি ভালোবাসে আমাকে। হয়তো মুখ ফুটে বলে না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। ফুয়াদ আর ফাহিমারও বিয়ে হয়ে গেছে। ওদের বিয়ের পর আমার বাবা এবং চাচার সম্পর্ক অনেকটাই ভালো হয়ে গেছে। মুকুলকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। নিজেকে সে সামলে নিয়ে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তরিকে আজও মনে রেখে একাই রয়ে গেছে। আমরা বহু চেষ্টা করে ওকে বিয়ের জন্য রাজি করাতে পারিনি। তিলপরি এখনো জবাব না দিয়ে কাজ করে চলেছে। ওর মুখ থেকে কথা বের করতে দুষ্টু হাসিতে মত্ত হয়ে বলতে শুরু করলাম, ঠিক আছে, বলিস না। শোন, আমি রাতে খাবো না, কারণ অর্পিতা আজকে দাওয়াত করেছে। তাই আমি কথা শেষ করার আগেই কলার চেপে বলতে লাগলো, আপনার এসব ছ্যাঁচড়ামি করতে যাবে? একটা মেয়ে আছে আপনার, তাও এসব কেন? বলেছি না কোনো মেয়ের নাম মুখে না আনতে। আজব তো, তুই এইভাবে কেন বলছিস? আরে ও তো আমার কলিগ। কালকে ও আর ওর হাজবেন্ড আমাকে নামিয়ে দিয়ে গেছে। বিশ্বাস কর। কলার ছেড়ে দিয়ে আবার নিজের কাজে মন দিল। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার ওকে খেপাতে বললাম, আর বউ তো পাত্তা দেয় না, খালি রাগ করে আর কলা ধরে টানাটানি করে। তাই একটু আমার কথার মাঝে কপট রাগ নিয়ে বলল, আমার জামাইয়ের শার্টের কলার আমি ধরবো, তাতে আপনার কি? কিছু না ম্যাডাম,
এখন রাগ কমিয়ে খেতে দেন, খুব খিদে পেয়েছে। আপনার বান্ধবীদের গিয়ে বলুন, আমি পারবো না। সত্যি? মাথা নুইয়ে চুপ করে আছে বলে আবার জিজ্ঞেস করলাম, সত্যি নাকি বল। জানি না। ওর হাত দুটো নিজের হাতের সাথে মিলিয়ে নিয়ে বললাম, পাগলি, আমি তো শুধু তোকে ভালোবাসি, আর আমাদের মিষ্টি পরীকে, বুঝলি? নামিয়ে রাখা চোখ জোড়া আর লাজুক হাসিতে জবাব দিল, হুম। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না। কে বললো আপনাকে? আমি নিজেই। না, আপনার তিলপরি আপনাকে খুব ভালোবাসে। সত্যি? এবার আমার বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, কেবল আপনাকে ভালোবাসি। স্বস্তির নিঃশ্বাস পেলে হাতের বাঁধন শক্ত করে বললাম, আমার তিলপরি। শেষ করে দিলাম। লেখাটা অনেক সিনেমাটিক হয়েছে, আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা, নিজেকে প্রতিষ্ঠিত করতে দেশ আর পরিবার না ছেড়ে এখানে কিছু করার চেষ্টা করুন, কারণ সবাই যদি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় তাহলে এই অভাগা দেশকে কে দেখবে? সম্পূর্ণ লেখা নিয়ে সমালোচনা এবং আলোচনা করলে উপকৃত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।